আসসালামু আলাইকুম। আহ কি অবস্থা সবার? যারা যারা মিটিং এ আছো তোমরা তো সবাই মোটামুটি আমাদের ব্যাচের স্টুডেন্ট। কেউ প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, কেউ এক্সাম ব্যাচের স্টুডেন্ট, কেউ বা আমাদের লাস্ট মডেল টেস্টের স্টুডেন্ট। তো আজকের সেশনটা বেসিক্যালি সবার জন্য রাখা, কারণটা হলো যে আসলে সবারই অনেক অনেক কোয়েশ্চেন আসতেছে দেখলাম। যে আসলে এক্সাম প্যাটার্নটা কিরকম হবে না হবে, অথবা আলটিমেটলি আমাদের প্রিপারেশন গুলা কিরকম হবে না হবে, এইসব বিষয়গুলো নিয়ে সবারই অনেক রকমের কুয়েরিজ বা কোয়েশ্চেন আসতেছে, সবাই নক করতেছে। তো চিন্তা করলাম যে এভাবে করে ইয়ে করার থেকে আমাদের একটা যদি প্রপার সেশন আমরা করতে পারি, ইন দ্যাট কেস সেটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট একটা ওয়ে হবে। তো ওইখান থেকে বেসিক্যালি তোমাদের জন্য একটা ইয়ে করা, আর তোমরা যদি চাও তো ইন দ্যাট কেস আমরা হয়তো এই লাস্ট মোমেন্টে এসে আমরা রেগুলার বেসিসে সেশন রাখতে পারি, স্টুডেন্ট নিডের বেসিসে। আর তোমাদের এক এক করে তোমরা তোমাদের আসলে প্রবলেম গুলা শেয়ার করতে থাকো। আগে সবাই হ্যান্ড রেজ করে, আমি যার নাম বলবো তোমরা ওইভাবে করে তোমরা তোমাদের প্রবলেম গুলা বা যে ইস্যু গুলা হইতেছে তোমাদের, বা তোমাদের যে ধরনের কোয়েশ্চেন গুলো আছে ওইগুলো শেয়ার করো। এরপরে লাস্টে এসে আমি তোমাদের জন্য একটা ওভারঅল একটা গাইডলাইন দিয়ে দিব। দেন আমাদের মিটিংটা এন্ড হয়ে যাবে, এবং তোমরা মোটামুটি চেষ্টা করো যেন ওই বেসিসে তোমরা এই লাস্ট মোমেন্টে আগাইতে পারো। তাহলে সেটা আরো বেটার রেজাল্ট তোমাদের জন্য ইনশাল্লাহ এনে দিবে। ঠিক আছে, তো প্রথমে হাত তুলছিল মাইশা মুবাসসির। হ্যাঁ, তুমি বলো, কথা বলো, মাইক অন করো। তুমি কি মাইক অন করতে পারতেছো, নাকি প্রবলেম হচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার, মাইশা বলো। আমার যেটা প্রবলেম ছিল যে আমি তো এবার ফার্স্ট টাইমার, তো হুম ডিউ হুম। এক্সামের জন্য ফুল সিলেবাসের প্রিপারেশন আমি ঠিকঠাক নিতে পারিনি। তো এই কম সময়ে ম্যাথের জন্য কোন কোন চ্যাপ্টার ফোকাস করবো আউট অফ সিলেবাস যেটা ছিল? আচ্ছা, ফার্স্ট অফ অল ফুল সিলেবাসের কনসেপ্টটা মাথা থেকে বাদ দাও। কারণ বিউপি তে ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসে না, বিউপি শর্ট সিলেবাস থেকে কোশ্চেন আসবে। এন্ড আমি যতবার দেখছি, আমি বিউপি মানে আমাদের বেলাও আমি পরীক্ষা দিচ্ছি, বিউপি সব কোশ্চেন শর্টেই ছিল। আমি জানি না কেন জানি আমারই ফ্রেন্ডরা কয়েকজন বলছে না, দুই তিনটা নাকি আউট অফ সিলেবাস ছিল, বাট আমার কাছে ফিল হয় নাই, মানে আমি পাই নাই আর কি, হইতে পারে আমি হয়তো খেয়াল করি নাই। বা এরকম সর্বোচ্চ দুই থেকে তিনটা কোয়েশ্চেন হয়তো শর্টের বাইরে থেকে আসছিল। এখন আমি যে কথাটা সবসময় বলি, এবং আমার একটাই পয়েন্ট যেটা, সেটা হলো যে তোমার আউট অফ শর্ট সিলেবাস কয়টা কোয়েশ্চেন আসবে? হাইয়েস্ট তিনটা বা চারটায় কোয়েশ্চেনে আসলো। এখন এই চারটা কোয়েশ্চেনের জন্য তুমি ম্যাথ থেকে তিন তিন ছয়টা চ্যাপ্টার, ফিজিক্স থেকে তিন তিন ছয়টা চ্যাপ্টার 12টা, আর কেমিস্ট্রি থেকে মনে করো যে কতগুলা পার্ট, মানে ওভারঅল যদি আমি ধরি প্রায় 15-16টা চ্যাপ্টার করবা তুমি 3 থেকে 4 মার্কের জন্য। এটা থেকে কি বেটার না যে আমার বাকি 54-55টা কোয়েশ্চেন যেই সিলেবাসটা থেকে আসতেছে ওই সিলেবাসটা আবার কাভার আপ করা, আমি ওইখানটাতে ফোকাস দিই বেশি। তো এই লাস্ট মোমেন্টে এসে আমি ফুল সিলেবাস পড়াটাকে প্রিফার করতেছি না। তোমরা শর্টটাকে এত ভালোভাবে করো যেন তোমাদের এখান থেকে ভুল না যায়, এখান থেকে ভুল না যায়, এখান থেকেই তোমরা যেন প্রপারলি আনসার করে আসতে পারো। আর একটা জিনিস মনে রাখবো যে অ্যাডমিশনে তোমার যেরকম শর্ট শর্ট পড়ছো আর কি, তেমন আমাদের দেশে 90% বা 95% স্টুডেন্টই কিন্তু আলটিমেটলি শর্ট সিলেবাসই পড়ছে। ফুল সিলেবাস সেরকম বেশি কেউ পড়ে নাই, একমাত্র মেডিকেলের স্টুডেন্টরা ছাড়া। এবং তারাও কিন্তু আলটিমেটলি ম্যাথ পড়ে নাই ফুল সিলেবাস। তো তারাও কিন্তু আসলে এটা পারতেছে না। তো এই জন্য এখন এই লাস্ট মোমেন্টে এসে আসলে এই 10 দিন হাতে আছে, আর এই টাইমে এসে শর্ট মানে ফুল সিলেবাসে যাওয়ার চিন্তা করার কোনো দরকারই নাই। তুমি যতটুকু পড়ছো অতটুকুই তুমি বারবার বারবার রিক্যাপ করো, সেটাই বেস্ট ডিসিশন হবে। ঠিক আছে? ওকে স্যার। স্যার, আর একটা কোশ্চেন যেটা ছিল, হ্যাঁ, আপনাদের যে রিসেন্টলি যে এক্সাম গুলা নিচ্ছেন প্র্যাকটিস এক্সাম, হুম। তো সেখানে 60 মার্কস এর মধ্যে দেখা যাচ্ছে কি মানে 6-7টার মতনই তো মানে ফুল সিলেবাস থেকে আসছে, বায়োলজি বলেন বা ম্যাথ। না, কোয়েশ্চেন তো আমি করছি, কোয়েশ্চেন আমি জানি। আমি সবগুলা থেকে কোয়েশ্চেনে সবগুলা মডেল টেস্টে কিন্তু আউট অফ সিলেবাস কোয়েশ্চেন নাই। কিছু কিছু মডেল টেস্টে আমি একদম পুরো শর্ট সিলেবাস বেস করছি। কিছু কিছু মডেল টেস্টের কোয়েশ্চেন হলো আমাদের ফুল সিলেবাস থেকে কিছু কোয়েশ্চেন আছে, ম্যাথেও কিছু কিছু কোয়েশ্চেন আমি ফুল সিলেবাস থেকে দিছি, ফিজিক্সের কোয়েশ্চেন আছে। এখন এটা দেওয়ার রিজনটা কি? এটা দেওয়ার রিজন একটাই, সেটা হলো যে তোমরা ধরো এক্সাম হলে গিয়ে বসছো, বসার পরে তোমরা আসলে ওই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করবা, এইটা তোমাদেরকে জাস্ট লার্ন করানো। তোমরা ওকে ওইখানে স্যার। যে মানে জিনিসটা কিভাবে হ্যান্ডেল করবা এটা লার্ন করানো। এই জন্যই বেসিক্যালি তোমাদের এটা দেওয়া। আদারওয়াইজ মানে আমি এটা মানে ইয়ে করতেছি না যে না আমি দিচ্ছি মানে এটা বিউপিতে আসবে, এটা না।
বিউপি দিতে পারে, বাট কথা হইলো যে এখন এই লাস্ট মোমেন্টে এসে তোমরাই বলো তোমার কি মনে হয়, তুমি কি এই 9 দিনে কি এই 16টা চ্যাপ্টার বা 15টা চ্যাপ্টার পড়ে শেষ করতে পারবা প্রপারলি? নো স্যার, বাট স্পেসিফিক কোনো টপিক কি মানে বেশি হ্যাঁ, ইম্পর্টেন্স দিতে পারবো? এইটা একটা টপিক এভাবে করে মুখস্থ করে দেওয়া আমার কাছে মনে হয় না খুব একটা কাজে দিবে। ঠিক আছে, ওকে মনে স্যার। হয় না খুব একটা কাজে দিবে। এর থেকে বেটার তোমার হাতে যতটুকু আছে অতটুকুকে তুমি মানে পাওয়ার বানায় আগাও, সেটাই সবচেয়ে বেস্ট ডিসিশন হবে। ওকে স্যার। জি ঠিক স্যার, আছে। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট হলো হাত তুলছে সাদিয়া বর্ষা। হ্যাঁ, তুমি কোয়েশ্চেন করো। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার হ্যাঁ, ওয়ালাইকুম কোশ্চেন আসসালাম। হচ্ছে যে যাদের আর কি কোনো কোটা নাই, যেহেতু বিউপিতে কোটা হুম, অনেক ইম্পর্টেন্ট, তো ওদের হুম। কত মার্কস টার্গেট রাখা উচিত, যে 60-তে এভারেজে আর কি? আচ্ছা, কোটা কোটা জিনিসটা এখন আপাতত মাথায় আনে না। কোটা মাথায় আনলে দেখা যাবে যে আসলে ব্রেন একটা ইয়ে দিয়ে দিবে, নেগেটিভ সিগন্যাল দিয়ে দিবে। ঠিক আছে, এখন তোমরা যেহেতু জেনারেল স্টুডেন্ট, আমরাও জেনারেল স্টুডেন্ট, আমি নিজেও। তো কোটা ছাড়া টার্গেট করবে যেন মার্কটা 52 আপ রাখা যায়। আউট অফ 60 52 আপ রাখা গেলে মোটামুটি ধরো যে ফার্স্ট মিনিটে চলে আসবে ইনশাল্লাহ নাম। 52 to 54 যদি রাখতে পারো ইনশাল্লাহ ফার্স্ট মিনিটে নাম চলে আসবে। আর যদি 48 প্লাস মাইনাস রাখতে পারো ইন দ্যাট কেস একদম লাস্ট মিনিট পর্যন্ত ইনশাল্লাহ নাম আসার একটা সম্ভাবনা থাকে। বাট এটা ডিপেন্ড করে আসলে কোয়েশ্চেনটা কতটুকু হার্ড হচ্ছে বা কতটুকু ইজি হচ্ছে এটার উপর। ইউজুয়ালি বিপির কোয়েশ্চেন ইজি হয়। মানে যে কেউ চাইলে মোটামুটি 30 থেকে 40 মিনিটে পরীক্ষা শেষ করে বের হয়ে আসতে পারে। এরকম কোয়েশ্চেন আমাদের বেলায় ছিল আর কি। ঠিক আছে, আমার 27 মিনিটে মোটামুটি 52টা দাগানো হয়ে গেছিল। তো এরকম আর কি। তো যারা মনে করো যে 52 to 53 আপ মানে করতে পারবা এই কোটা ছাড়া, তারা মনে করো যে ফার্স্ট র্যাঙ্কেই ইনশাল্লাহ নাম এসে যাবে। আর যদি মনে করো যে না 48 এর আশেপাশে রাখতে পারছো, দেন তোমাদের হলো মানে সিট আশা করা করবে। আর যেহেতু এবার সিট বাড়ছে, তো এবার একটু নিচেও নামতে পারে কাটমার্কটা। ঠিক আছে। জি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করে বললো, তাহলে ভালো হবে, আমাদের কিউইংটা সুবিধা হবে। এতগুলা মানুষ আছে তোমরা, তোমাদের কি কোয়েশ্চেন নাই নাকি? হ্যাঁ, আবির হোসেন হাত তুলছো, হ্যাঁ তুমি কথা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলতেছিলাম যে কোনো তো সাবজেক্ট দেখাতে হবে হুম, তিনটা, এখন হুম, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, আমি মেইনলি হচ্ছে সেকেন্ড টাইমার। সো হুম, আমি ওইভাবে তো মানে ভার্সিটি প্রিপারেশন নিয়ে আসছি, মানে হুম, আমার মোটামুটি ওভারঅল সবগুলোতে ভালো প্রিপারেশন আছে। এখন কোনগুলো দাগাইলে বোধহয় ভালো হয়, আর হচ্ছে এক্সাম হলের কথা, মানে তিনটাই থেকে অনেক সময় দেখা যায় আমি একটা ভালো প্রিপারেশন নিয়ে গেছি, কিন্তু দেখা যায় ওই কোশ্চেনটা মানে ওই সাবজেক্টের কোশ্চেনটা একটু ট্রিকি হয়েছে, হুম। সেক্ষেত্রে কি করা উচিত? আচ্ছা, আমি কি আরেক আমার স্টোরিটা এখানে শেয়ার করে দিব? হ্যাঁ, আমারটাই বলবো, তাহলে হয়তো একটা আইডিয়া পাবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন করে নাও। হ্যাঁ, আরেকটা কোশ্চেন হচ্ছে মানে যে তিনটা হুম, সাবজেক্ট দাগাতে হবে ওএমআর দেওয়ার পরেই মানে ওটা মার্ক করে নিয়ে নেয় যারা এক্সামে, যে হুম, টিচার থাকে। হুম, এখন আমি চাইলেও তো পরে মেবি হয়তো বা বৃত্তটা ভরাট করে ফেলালে পরে আমি চাইলেও আর মনে হয় অন্যটা দাগাইতে পারবো না, হুম। আচ্ছা, মানে যে তিন। এবার বুঝছি তোমার কোয়েশ্চেন, আমি বুঝছি, আমি এবার এক এক করে আনসার দেই। আচ্ছা, ফার্স্ট ফার্স্ট অফ অল আমার আমি যখন এক্সাম দিছিলাম তখন হলো আচ্ছা, এরপরে রায়ান আহমেদ 2বার মনে হয় হাত তুলছে, তো রায়ান আহমেদ এরপরে বইলো, আমি একটা শেষ করে নেই। আচ্ছা, তো আমার যেটা বেসিক্যালি ইয়ে ছিল, আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া ছিল আমার। তো আমি তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আনসার করব। এখন আমি বিউপি পরীক্ষার আগের দিন, বিউপি পরীক্ষা ছিল খুব সম্ভবত 17ই জানুয়ারি আমাদের, আমাদেরও 17ই জানুয়ারি ছিল, তোমরা 17ই জানুয়ারি দিচ্ছ আর কি। আর তারপরে আমি ওখান থেকে ঢাকায় আসছি, এসে আমি যে বাসায় ছিলাম ওখানে বসে আমি রাত্রেবেলা চিন্তা করলাম যে না, যেহেতু বিউপিতে আবেদন করছি তাহলে সিট তো 300, এখন যদি বায়োলজি আনসার না করি তাহলে হলো আলটিমেটলি আমার ইএস মানে এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য যে 100টা সিট, ওই 100 সিটের জন্য আমি এলিজিবল হব না। হ্যাঁ, তো হ্যাঁ, আমি সিট বাড়ানোর জন্য চিন্তা করলাম যে না, তাইলে আমার ডিসিশনটা চেঞ্জ করা উচিত, আমার বায়োলজি দেখানো উচিত। ঠিক আছে, আমার বেস ছিল কেমিস্ট্রি, তা আমি চিন্তা করলাম যে আমি কেমিস্ট্রি বাদ দেবো, তো আমি বায়োলজি আনসার করবো। ঠিক আছে, এটা চিন্তা করে আমি ওই দিন রাত্রেবেলা বসে বসে ওয়ান শট ক্লাস দেখা শুরু করলাম। এই যে শুভ্র ভাইয়ার, তারপরে এই যে তোফায়েল আহমেদ ভাইয়ার, ওনাদের ওয়ান শট ক্লাস গুলো আছে না, ওগুলো দেখা শুরু করলাম। বসে বসে সারা রাত ধরে আমি ওই বায়োলজি ওয়ান শট ক্লাস গুলো করলাম, কতগুলো এমসিকিউ দেখলাম, সলভ টলভ করলাম টুকটাক। হ্যাঁ, করে টোরে আমি পরীক্ষার হলে গেছি।
যাওয়ার পরে বায়োলজি থাকা বলে চিন্তা করছি, করার পরে আমি ফার্স্ট অফ অল বায়োলজি কোয়েশ্চেন দেখে দেখলাম যে না আসলে এটা আমার দ্বারা হবে না। কারণ আমি আমি মানে একদম শুরু থেকে আমার মেডিকেলে যাওয়ার মানে বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। আমি বায়োলজি আগে থেকেই মানে পুরো স্কিপ করে করে আসছি। তো ওই টাইমে ওইটা দেখে তো বুঝলাম যে না আসলে এটা আমার দিয়ে হবে না। তো আমি আগেই বাদ দিয়ে দিছি, দিয়ে আমি আবার কেমিস্ট্রিতে ব্যাক করছি। ওই মাঝখান থেকে আমার কেমিস্ট্রির প্রিপারেশন একটু ল্যাগ হয়ে গেল ওই এক রাতের জন্য। ওইটা না হইলে হয়তো আমার মেরিট আরেকটু আগাই যেত। হুম। আমার মেরিট ছিল হলো 227, ফার্স্ট মেরিটে টিকছিলাম আমিও। তো ওইটা না হইলে, ওইটা যদি না হইতো তাহলে হয়তো আমি 100-র ভিতরে থাকতে পারতাম বা একটু ভালো হইতো। এটা এটা আসলে হয়তো ডিপেন্ড করতো। তো ওইটার যেটা এটা বলার রিজনটা হলো যে আমরা এক্সাম হলে যে আগে হলো কোয়েশ্চেনটা পড়বো পুরাটা। কোয়েশ্চেন পড়ে তোমার কোয়েশ্চেনে ইনাফ স্পেস থাকবে, কোয়েশ্চেনে ইনাফ স্পেস থাকবে তোমার আনসার মানে এই আনসার লেখার মতো। তুমি এখানে আগে সবগুলা দাগে আগে দেখে নিবা যে তুমি ওই যেই ধরো তুমি ম্যাথের পরিবর্তে তুমি বায়োলজি দেখাচ্ছ বা ফিজিক্সের পরিবর্তে তুমি ধরো বায়োলজি দেখাচ্ছ, বায়োলজি কোয়েশ্চেন আগে একবার ওভারঅল একটা রিডিং দিয়ে নিবা, দিয়ে দেখবা যে তুমি না যদি 12টা 13টা পারতেছো এক দেখাতে, তাহলে তুমি বায়োলজি আনসার করো। না হলে তুমি আবার তোমার বেস ফিজিক্স, তুমি ফিজিক্সে সুইচ করে যাও। ঠিক আছে? জি ভাই ওটাই। এবং এইটা তোমার তোমার তো আর ওই মার্কশিট তো ওই খাতা থেকে আলাদা থাকতেছে। আর এটা তো ওই বোর্ড পরীক্ষার মতো বা মানে কলেজের পরীক্ষাগুলোর মতো না যে না আমি কোয়েশ্চেনে যদি লিখি তাহলে আমার খাতা নিয়ে চলে যাবে। এটা তো না, না। এক্সট্রা তোমার তো এক্সট্রা একটা এক্সট্রা একটা পেজ দিছে আমাদের গতবারে ফার্স্ট টাইমে যখন পরীক্ষা দিয়েছি তখন আমাদের হ্যাঁ, এক্সট্রা একটা সাদা কালার পেজ দিয়েছে, এবার আমরা রাফ করতে পারছি, আবার নিয়ে গেছে টিচাররা। আচ্ছা আচ্ছা, এক্সট্রা সাদা কালার পেজ দিচ্ছে, আমাদের এক্সট্রা সাদা কালার পেজ দিছিল না। আমাদের বেলায় হলো তোমার এরকম একদম ডিরেক্ট ফুল যে কোয়েশ্চেনটা না, ওই কোয়েশ্চেনটা অনেক বড় বড় করে প্রিন্ট করা ছিল, যার জি কারণে ভাই। আমরা কোয়েশ্চেনই ছিল মনে হয় 7-8 পেজ ধরে। তো আমরা হ্যাঁ কোয়েশ্চেন এনে স্পেস পাইছিলাম রাফ করার জন্য। এটা হলো এক এক বছর এক এক রকম করে আসলে। হ্যাঁ বাট হ্যাঁ এতটুকু এনশিওর করা যায় যে না ওরা রাফ করার জন্য তোমাদেরকে এনাফ স্পেস দিবে, এটা শিওর থাকো। হ্যাঁ ওইটাই। ঠিক আছে, তো আমি আশা করি তোমার জিনিসটা ক্লিয়ার হয়েছে। জি আচ্ছা, ভাই, হ্যাঁ রায়হান বুঝতে আহমেদ। পারছি। হ্যাঁ, রায়হান আহমেদ। আসসালামু আলাইকুম ভাইয়া। হুম। ভাইয়া আমার হচ্ছে গিয়া পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে মানে থিওরিটিক্যাল কোশ্চেন কিরকম আসতে পারে, আর বায়োলজি আমি অনেকগুলা টপিক মানে ওইগুলোর আসলে কোশ্চেনগুলো আমার পড়া আছে কিন্তু থিওরিটা মানে ডিপলি পড়া নাই। তো ডিপলি কি হুম। কোশ্চেন আসতে পারে বায়োলজি থেকে, যেমন C4 চক্র, C3 চক্র, যেগুলো ডিপলি টপিক ছিল, এগুলো আমার সালোক সংশ্লেষণ, এগুলো আমার পড়া নাই। এখন কি আমি এগুলো পড়বো আবার ডিপলি? ডিপলি আসলে পড়ার তো কিছু নাই, বাট কিছু কিছু টপিক যেমন C3 C4 সাইকেল যেগুলো ছিল ওই সালোক সংশ্লেষণের চ্যাপ্টার গুলাতে, ওগুলা তো মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস ছিল, তাই না? আমি আসলে বায়োলজি তেমন মনে নাই, বাট ওই কিছু কিছু জিনিস মনে আছে, ওইগুলা তো আসলে গুরুত্বপূর্ণ ছিল, ওই জায়গাগুলো তো পড়া উচিত। স্পেশালি যে একটা বায়োলজি হিটার্স এর একটা পাওয়া যায় মনে হয় অনলাইনে অ্যাভেলেবেল আছে, দাগানো বই, তোমরা ওইটা ফলো করতে পারো। আর হলো হ্যাঁ মানে তোমাদের যদি উদ্ভাসের বই থাকে বা রেটিনা যেটারই হোক, যে দাগানো বইটা থাকে তো দাগানো বইটা ফলো করতে পারো, আই থিঙ্ক সেটা ভালো হবে। আর তুমি কি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলা? হ্যাঁ, আমি হচ্ছে সেকেন্ড টাইমার। আমি হচ্ছে গিয়ে এখন একটা কলেজে ভর্তি আছি, ইঞ্জিনিয়ারিং কলেজে। তো এখন হচ্ছে গিয়ে কোথায়? পরীক্ষা দিতে আছি আর কি। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি আছি আমি আর কি। আচ্ছা, তোমার ঢাবি। গ্রামের বাড়ি কই? আমার গ্রামের বাড়ি বরিশালে। ও আচ্ছা, তো ফরিদপুরের কথা বললো তো এই জন্য, আমার বাসা তো মাগুরা, তো ওইখানে আমি ও, জিজ্ঞাসা করলাম আবার। জি। আর ভাই যদি একটু থিওরি মানে বায়ো ইয়ের ক্ষেত্রে মানে পদার্থবিজ্ঞান থিওরিটিক্যাল কি রকম টপিক আসতে পারে একটু যদি বলতেন। থিওরিটিক্যাল কোশ্চেন আসলে ফিজিক্স এত বেশি আসে না। এই যে আবির হোসেন তো একটু আগে বললা, তুমি তো কত বছর পরীক্ষা দিছো, তুমি থিওরিটিক্যাল কোশ্চেন কেমন পরিমাণ পাইছিলা তুমি একটু বলো তো। ভাইয়া হুম। থিওরিটিক্যাল কোশ্চেন ওই রকম আসে না। তারপরে বায়োলজির কথা যেটা বললাম, আমি ফার্স্ট টাইমে হুম। যে পরীক্ষা দিলাম আমার বায়োলজি আমি 15টা কারেক্ট করছিলাম, শিওর 15টার মতন কারেক্ট করছিলাম, 15টা হুম। দাগাইছিলাম। আর হচ্ছে আমার প্রবলেম হয়েছিল হচ্ছে মেইনলি কেমিস্ট্রিতে, আমি কেমিস্ট্রিতে আমি অত ভালো করতে পারিনি। হুম। আর আমি থিওরিটিক্যাল বললাম। ওরকম আসে না। আর হ্যাঁ। হচ্ছে বায়োলজি যে মধ্যে C3 C4 এর যে ব্যাচ একদম ডিপলি পড়তে বলছে, এটা আসলে ভার্সিটির জন্য এরকম লাগে না, এটা জাস্ট জাবিডির জন্যই লাগে আমি যেটা বুঝি। বা আমি হুম। যতগুলা এক্সাম দিয়েছি অত ডিপলি আসে না, বা কোশ্চেন ব্যাংক যত সলভ করছি মানে মেইন টপিক গুলো আসে দাগানো লাইন থেকে আসে। হুম। মানে বেসিক্যালি C3 C4 সাইকেলের কথা ওইটা আমার মনে আছে দেখে আমি এটা বলতেছি। তো ওই সাইকেলে দেখা গেলো যে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে কোন ইকুইপমেন্টটা ব্যবহার করা হচ্ছে, মানে এই টাইপের ছোট ছোট কোয়েশ্চেন হ্যাঁ গুলো ভাই, আসতো। হ্যাঁ হ্যাঁ, এখান হ্যাঁ, থেকে এই আসলে টাইপের। হলো হ্যাঁ হ্যাঁ। পার্থক্য গুলো আসছে, মেইনলি পার্থক্য গুলো আসে। আর হচ্ছে ওই হ্যাঁ। যে কোন এনজাইম লাগে গুলো, ওই এনজাইম গুলো জাবি দিতে আসে, এছাড়া অন্য ভার্সিটিতে আসে না, মানে কোশ্চেন ব্যাংক এরকম পাওয়া যায় না যাইটা হ্যাঁ, আমি যেটা। জাহাঙ্গীরনগরে তো বেসিক্যালি ওই ডি ইউনিটটা হ্যাঁ ওই হ্যাঁ হিসেব হ্যাঁ, বেসিসে, অনেক তো ওই ডিপলি। জন্য জি ওইটা ভাইয়া। ওভাবে আসে।
আচ্ছা, হ্যাঁ তো এটা ছাড়া আরো যে দেখো, ও গতবার এক্সাম দিচ্ছে, ওর থেকেও শুনে আমিও যতটুকু এক্সামের উপর আমি যতটুকু জানি যে না, ফিজিক্স কোয়েশ্চেনে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসলে এত আসে না, তোমার ম্যাথমেটিক্যাল টার্মই আসবে, ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনই আসবে, হয়তো একটা বা দুইটা হাইয়েস্ট থিওরিটিক্যাল আসতে পারে। ঠিক আছে, একটা বা দুইটা হাইয়েস্ট থিওরিটিক্যাল আসতে পারে, এর থেকে বেশি আসবে না, এটা মানে প্যারা নিও না এটা নিয়ে। ঠিক আছে ভাইয়া, ঠিক ধন্যবাদ। আছে, আর কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে ভালো করে, ওইটা জি ওইটা ভাইয়া, সবচেয়ে বেশি দরকার। এখন লাস্ট টাইম ওইটাই আচ্ছা, করতেছি ভালো করে। ওইটাই করো, কোয়েশ্চেন ব্যাংক মুখস্থ করে ফেলো, একদম মানে ঠাডা মুখস্থ করে ফেলো। আর আমি যে কোয়েশ্চেন গুলাতে পরীক্ষার জন্য সেট করছি, ওখানে তোমাদের ভ্যারিয়াস টাইপস অফ কোয়েশ্চেন আছে। তোমরা এখানে ইঞ্জিনিয়ারিং এর ফিলও পাবা, তোমরা এখানে ভার্সিটির ফিলও পাবা, মেডিকেলের ফিলও পাবা, তোমরা মোটামুটি ওভারঅল সব মিলে সবকিছুর ফিলে এখানে পাবা। তো ওই কোয়েশ্চেনটা তোমাদের জন্য মানে ওভাবেই করা হয়েছে। এক্সাম দিচ্ছ মোটামুটি বুঝতেছো তো যে এক্সাম সবগুলো এত ইজি হইতেছে না, তাই না? ইজি হচ্ছে এক্সাম গুলা? না ভাইয়া, সবগুলো ইজি হইতেছে। এক্সাম সবগুলো ইজি হচ্ছে না, কিছু কিছু এক্সাম ইজি আছে, এটা আমিও বলতেছি। জি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা, এরপরে হলো সুমাইয়া শামস, সুমাইয়া শশী। হ্যাঁ, তুমি বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একজন সেকেন্ড টাইমার, আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম। এখন হুম আমি কিছুদিন যাবত ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতেছি বিউপির জন্য। তো হুম আমার এখন মানে আমি বই খুব ভালো মতো পড়া ছিল, যেহেতু মেডিকেল প্রিপারেশন নিয়েছি। এখন হুম আমি কি বই পড়াটা স্কিপ করে শুধু ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকগুলোই সলভ করব? আচ্ছা, এখন মেডিকেল যেহেতু প্রিপারেশন নিচ্ছে, তোমার কিন্তু বই এবং বইয়ের এমসিকিউ গুলোর প্রতি একটা ভালো নলেজ থাকা উচিত, কারণ মেডিকেলে তো বই, আমি যতটুকু জি ভাইয়া, জানি বইয়ের মেডিকেলে এমসিকিউ বইয়ের গুলো এমসিকিউ গুলো ভালোই পারি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো বইয়ের এমসিকিউ গুলো যদি তোমার পড়া থাকে, বায়োলজির জন্য তোমার কিন্তু অনেকটা প্রিপারেশন ওখান থেকেই হয়ে যাবে। আর তুমি যেহেতু বই রিডিং এতদিন পড়ছো, এখন তোমার এই ইউনিভার্সিটি গুলোর জন্য আসলে মেন বই রিডিং এত লাগে না। হ্যাঁ, মেন বই রিডিং এত লাগে না, মেন বই রিডিং লাগে হলো, যেটা আমার অ্যানালাইসিস সেটা হলো, মেন বই রিডিং লাগে হলো মেডিকেলের জন্য প্রচুর। মেন বইয়ের যে ম্যাথ গুলো থাকে, প্র্যাকটিস প্রবলেম, এগুলো বুয়েট রিটেন থেকে শুরু করে ডিউ কোয়েশ্চেন গুলোতে হিউজ পরিমাণ আসে। মানে তুমি যদি বুয়েট বা ডিউ ক্র্যাক করতে চাও, ইন দ্যাট কেস তোমার আসলে ওই কোয়েশ্চেন গুলো সলভ করাই লাগে। আর যদি তুমি মনে করো যে না, আমার এই ভুলটা ছিল, আমি মেন বইয়ের ওই প্রবলেম গুলো অ্যাডমিশন টাইমে সলভ করিনি, এটা আমার ভুল ছিল। তো আমি হলো কোয়েশ্চেন ব্যাংক আর ওই উদ্ভাসের প্র্যাকটিস বুকটা বেশি করতাম, যার কারণে। বাট আমি যদি মেন বইয়ের ওই ম্যাথগুলোতে ফোকাস দিতাম, তাহলে হয়তো আরো বেটার কিছু হইতো। বেসিক্যালি আমি আমার মিস্টেক গুলা থেকেই আমি গাইড করার ট্রাই করি, যাতে মানে তোমরা ভালো ইয়ে করতে পারো। ঠিক আছে, আর ভার্সিটি গুলোর জন্য ইউজুয়ালি ওগুলো লাগে না, ভার্সিটি গুলোর জন্য ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক এনাফ, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক এনাফ। আর সাথে যদি পসিবল হয় তাহলে মেন বইটা পড়ো, বাট আগে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটাকে প্রায়োরিটি দাও। ভাইয়া বাজারে যে কোয়েশ্চেন ব্যাংকগুলো আছে ওগুলোর অথেন্টিসিটি তো খুব একটা নাই, তাহলে সেই ক্ষেত্রে স্পেশালি কি ফর আমি? বিউপি, হ্যাঁ হ্যাঁ। বিউপির কোয়েশ্চেনের কোনো অথেন্টিসিটি নাই, এটা তো আমরাও বলতেছি যে বিউপির কোয়েশ্চেন তো বের করে না। তাহলে কি ওই কোয়েশ্চেন ব্যাংক করব নাকি শুধু ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকই করব? ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক করো, ওই কোয়েশ্চেন ব্যাংক তুমি পড়তে পারো, ওই কোয়েশ্চেন ব্যাংক তুমি পড়তে পারো, ওটা প্র্যাকটিস হবে। সবই প্র্যাকটিস হবে, আলটিমেটলি কোনোটাতে কিন্তু লস নাই। কিন্তু তুমি যদি বেস ধরো যে না ওইটাই আমার বিপি তে ওইভাবেই আসবে কোয়েশ্চেন, এটা কিন্তু হবে না। বিপি কোয়েশ্চেন বের করে না, বিপি কোয়েশ্চেন বের করে না। আমরা আমাদের প্রিভিয়াস ব্যাচ গুলা থেকে একটা করে আইডিয়া নিয়ে আমরা ওইটার বেসিসে কোয়েশ্চেন করি, অথবা আমরা ওইটার উপর কাজ করি, এটাই হলো আমাদের মেন রুলস। কিন্তু আলটিমেটলি বিপি কিন্তু কোয়েশ্চেন বের করে না, তো ওইটা অ্যানালাইজ করার, একদম 100% অ্যানালাইজ করার কিন্তু সুযোগ নাই আসলে, কারোর হাতেই নাই, তাই না? জি ভাইয়া। তো কোয়েশ্চেন ব্যাংকটাই মেজরলি পড়ো, আর ওই কোয়েশ্চেন ব্যাংক গুলো দেখতে পারো। ও আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে হলো ব্লু লাইট, তোমার তো রিয়েল নামটা তুমি তুমি বলো এরপরে। হ্যান্ড লোয়ার করে ফেলো, তোমার কোয়েশ্চেন শেষ হয়ে গেলে হ্যান্ড লোয়ার করে ফেলবা। ব্লু লাইট। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, মডেল টেস্টে যে আউট অফ সিলেবাসের কোশ্চেন গুলো হচ্ছে ওগুলাকে এখন টপিক ধরে ধরে প্র্যাকটিস করব? করতে পারো, করতে পারো, ইম্পর্টেন্ট টপিক গুলো দেখে ওই কোয়েশ্চেন গুলো মোটামুটি দেওয়া হয়েছে, করতে পারো। বাট এটা ম্যান্ডেটরি না যে না ওইগুলো করাই লাগবে, সব করা লাগবে। জি ভাইয়া, একবার বলবেন, কথা না কেটে কেটে আসছে। আচ্ছা, আমার কথা কি সবার কাছে কেটে কেটে যাচ্ছে? না না ভাইয়া। ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তোমার জন্য তারপর আমি আরেকবার বলতেছি, সেটা হলো যে তুমি
মানে ওই কোয়েশ্চেন গুলো তোমার মানে সব প্র্যাকটিস করার একদম টপিক ধরে সব পড়ার দরকার নাই। যতগুলা কোয়েশ্চেন দেওয়া আছে ওইগুলো একটু দেখে রাখো, আর যদি পারো সেক্ষেত্রে করতে পারো, বাট ওইগুলোর জন্য তুমি অন্যগুলোতে সময় নষ্ট করো না। আচ্ছা ভাইয়া। ঠিক আছে? জি। হ্যাঁ। আচ্ছা, যদি তোমার আর কোনো কোয়েশ্চেন না থাকে, এরপরে এমডি সাজিদ, তুমি মাইক অন করতে পারো। এমডি সাজিদ। আচ্ছা, তুমি যদি না থাকো তাহলে সাইমুম, তুমি হ্যান্ড রেজ করো। তুমি হ্যান্ড রেজ করে রাখছিলে, তুমি মাইক অন করো। আসসালামু আলাইকুম ভাই, আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে সাইমুম। আচ্ছা ভাই, এখন রাজশাহী ভার্সিটি আর বিউপি পরীক্ষার তো একদিন গ্যাপ আছে। এখন রাজশাহী আমি যদি মনে হয় চুয়েটের পরীক্ষার সাথেও কোলাপস করছে জি maybe। ভাই। আচ্ছা ভাই, এখন রাজশাহী ভার্সিটি পরীক্ষার জন্য তো অনেকেই ম্যারাথন নিচ্ছে এখন। ধরেন যদি কারো কোনো অধ্যায়, বিশেষ করে আমার বায়োলজি একটু গ্যাপ আছে, সেক্ষেত্রে আমি যদি রাজশাহী ভার্সিটি স্পেসিফিক ওই ম্যারাথন করে রাজশাহী ভার্সিটির প্রশ্ন ব্যাংক করে যাই বায়োলজি বা অন্যান্য সাবজেক্টের জন্য, তাহলে বিউপির জন্য কতটুকু কভার হবে, মানে বিশেষ করে বায়োলজির জন্য জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এইটা আমি একটা মানে চিপ বলি, সেটা হলো যে একটা অ্যানালাইসিস দেখবা এবং একটা প্রিভিয়াস রেকর্ড আমি আমার এদের থেকে যতটুকু ওদের মতো শুনছি আমি, সেটা হলো যে রাজশাহী ইউনিভার্সিটির বায়োলজি কোয়েশ্চেনের সাথে বিউপি বায়োলজি কোয়েশ্চেনের অনেকটা রিলেভেন্স থাকে। মানে রাজশাহী ইউনিভার্সিটির বায়োলজি কোয়েশ্চেন অনেকটাই বিউপিতে মানে রিপিট হয়। ঠিক আছে, তো ওই কোয়েশ্চেন গুলা যদি ওইখানে মানে রাজশাহী ইউনিভার্সিটির বায়োলজি প্রিপারেশন নাও, তো আই থিঙ্ক বিউপি বায়োলজির জন্য ওইটাও একটা ভালো কাভার আপ দিবে। জি ভাই, আমি তো সেকেন্ড টাইম আর গতবার আপনার ভিডিও গুলো বারবার দেখে গিয়েছিলাম। আপনার যে একটা চ্যানেল ছিল, ওই তো প্রডিজি একাডেমি নাম, আপনার সাথে আবার ইনবক্সেও কথা হয়েছিল দুই তিনবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আচ্ছা, আমার মনে নাই যদিও, ওটা আসলে তখন আমি আর কন্টিনিউ করি নাই, ওটা ওভাবেই বুঝতে ছিল। পারছি। আচ্ছা ভাই, ধরেন বায়োলজি তো বললেন রাজশাহী ভার্সিটির সাথে অনেকটাই মিলে যায়। আর ধরেন ফিজিক্স, কেমিস্ট্রি, হুম। ম্যাথ, এই তিনটা সাবজেক্টের জন্য অনেকে যে বলে যে বিশেষ করে জাহাঙ্গীরনগরের সাথে নাকি অনেকটা মিল আছে ফিজিক্স। এই জিনিসটা কতটুকু সত্য, বা কোন ভার্সিটির? আমি আসলে জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন ব্যাংক আমি স্পেসিফিক্যালি পড়ি নাই, আমি এই জন্য এইটা শেয়ার করতে পারতেছি না। বাট আমি যেটা বলতে পারি, মানে আমার মত যেটা, সেটা হলো যে যদি ডিউর কোয়েশ্চেন গুলো পারা যায় তাহলে বিপির কোয়েশ্চেন গুলো পারার ব্যাপার হয় না। মানে ডিউ থেকে বিপিটা ইজি হয়, তো তো ওইটার সাথে ওইটা করলে পারা যায়। বাট জাহাঙ্গীরনগর থেকে মনে হয় বিপির কোয়েশ্চেন আর একটু স্ট্যান্ডার্ড হয়। আর জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন গুলো ইজি হয় একেবারে, যতটুকু আমি জানি। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা লাস্ট কোয়েশ্চেন ভাই, যদি এই মুহূর্তে পরীক্ষা sure। তো আর 9-10 দিন আসছে, যদি কোনো চ্যাপ্টার হ্যাঁ, মানে একদমই না পড়া থাকে, তাহলে সেই চ্যাপ্টারটা কিভাবে পড়বো? যেমন যেমন ভাই, আমার ফিজিক্স আমি দাঁড়াতেই চাচ্ছি না ভাই। আমার কেমিস্ট্রির জৈব যৌগের অনেক আচ্ছা সমস্যা আসছে, ধরতে গেলে আচ্ছা অনেকটাই বাকি। আচ্ছা, জৈব যৌগ থেকে মিনিমাম 4টা কোয়েশ্চেন আসবে। তাহলে ভাই এখন কিভাবে পড়া যায় এখন ওই? 4টা কোয়েশ্চেন ছেড়ে দেওয়া তো বুদ্ধিমানের কাজ না। 4টা কোয়েশ্চেন এক চ্যাপ্টার থেকে আসবে, ওই চ্যাপ্টার ছাড়া তো বুদ্ধিমানের কাজ না। তোমাকে আমি একটা কথা বলি, তুমি জৈব রসায়নের অ্যারোমেটিক আর অ্যালফেটিক পার্টটা পড়ে যাও। অ্যালফেটিকের ওই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন আর কার্বনিল কম্পাউন্ডের যেই রিয়াকশন গুলো আর ইয়েগুলো, ওইগুলো একটু ভালো করে দেখে যাও। আর অ্যারোমেটিক পার্টের যে 5টা চেঞ্জিং রিয়াকশন আছে না, ওই 5টা একটু দেখে যাও। বেনজিনটা একটু দেখে যাও। কয়েকটা টপিক একটু দেখে যাও। আর তুমি কি মেন ব্যাচে ছিলা, মানে প্রাইভেট ব্যাচে ছিলা না এক্সাম ব্যাচে? সরি, মেইন ব্যাচে আছি ভাই আমি। তাহলে তুমি হাইবুলার ক্লাসগুলো করো নাই? ও তো অর্গানিক মোটামুটি ভালো তাহলে করেই করাইছে। ওটা করবো নি ভাই, আমি 2-3 দিন হলো ভর্তি হয়েছি, বেশি দিন হয়নি। ওটা করে ফেলো, 2-3 দিন না, 2-3 দিন না, তুমি আজকে রাতে বসে, আজকে রাতে 3টা ক্লাস মনে হয় নিছে অর্গানিকের, 4টা ক্লাস নিছে অর্গানিকের উপর। আজকে রাতের ভিতরে 2টা শেষ করবে, কালকে সকালের ভিতরে 2টা শেষ করে আমাকে কালকে দুপুরে তুমি জানাবে যে ভাই আমার আচ্ছা, ক্লাস থ্যাংক শেষ ইউ ভাই, হয়েছে থ্যাংক করাই, ইউ। এবার আমি প্র্যাকটিস করতেছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে হলো খালেদ। খালেদ, তুমি কথা বলতে পারো এখন। আচ্ছা, ও মেবি নাই। আহ, আচ্ছা, মাইশা তাবাসসুম, আচ্ছা তুমি, তোমার কথা একবার শুনছি তো, আমি ভাবছি তুমি এখন হ্যান্ড ইয়ে করো না। আচ্ছা তুমি বলো, তুমি বলে নাও আগে তাহলে।
স্যার আমি তো ফার্স্ট টাইমার, আমার মোটামুটি হ্যাঁ, ভার্সিটির কোশ্চেন ব্যাংক অনেকবার পড়া শেষ। আমার এই পাশাপাশি আমার উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট বুক গুলো আছে, প্লাস মেডিকেলও। তো এই লাস্ট মুহূর্তে কি আমি কেমিস্ট্রি আর ম্যাথের জন্য কি ইঞ্জিনিয়ারিং এগুলো দেখবো, নাকি ভার্সিটির গুলো আবার রিভাইজ করবো? তুমি কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ না মেডিকেল প্রিপারেশন নিচ্ছ? স্যার আমি ইঞ্জিনিয়ারিং এ ছিলাম, ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে শিফট করেছিলাম। তাহলে মেডিকেলের গুলো ধরার চিন্তা করিও না, আপাতত মেডিকেলের গুলো বাদ দাও। যে তুমি ভার্সিটিটা দেখো, আর ইঞ্জিনিয়ারিং এর গুলো সব দেখার দরকার নেই। যেগুলো ইজি টাইপের কোশ্চেন আছে ওগুলো দেখো। ওকে ভাইয়া। হুম, আচ্ছা আমি একটা আনপপুলার অপিনিয়ন বলি। ওই যে আমাদের আনাস ফেরদৌস ভাই, উনি তো এই টাইপের কথাবার্তা বেশি বলে যে দুই নৌকায় পা দিয়ে চলো না, ঠিক আছে? তো বেসিক্যালি একটু রাফ শোনা গেলেও আসলে কিন্তু কথাগুলো সত্য, মানে মিড লেভেলের স্টুডেন্টদের জন্য কিন্তু কথাগুলো সত্য। আহ যারা একদম টপ নচ স্টুডেন্ট থাকে, যেমন যারা দেখবে যে আসলে বুয়েটেও ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বা 100-র ভিতর থাকে, ওরা মেডিকেলও 100-র ভিতর চলে আসে। আবার ওরা ডিউতে 100-র ভিতর টিকে, সিকেরও 100-র ভিতর টিকে, মানে ওরা সব জায়গায় টপ টপ করে। এটা কেমনে করে? এটা আসলে ওদের ফার্স্ট অফ অল ওদের আল্লাহ প্রদত্ত একটা গড গিফটেড জিনিস আছে ওদের মাথায়। সেকেন্ডলি ওদের আসলে লাকটাও ফেভার করে এভাবে করে প্রত্যেকটা জায়গাতেই। হ্যাঁ, সব মিলে আসলে হয়। কিন্তু যারা দেখো আসলে এভারেজ ক্যাটাগরিতে থাকি আমরা। এটা তোমরা নিজেরাই নিজেদের ভালো বুঝতে পারো যে আমরা আসলে কোন ক্যাটাগরিতে পড়ি। এভারেজ ক্যাটাগরিতে যদি নিজেকে মনে করো, তোমার জন্য বা আমার জন্য তো আসলে দিন শেষে ওই মানে একসাথে মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুইটা জিনিস সলভ করা বুদ্ধিমানের কাজ না কখনোই, তাই না? তো ওইটা ওইটা করলে আসলে লাভ ক্ষতি, ক্ষতি বেশি। আমার মনে হয় না খুব একটা লাভ আছে আসলে। ঠিক আছে? তো একটু রূপ শোনা গেলেও কথাগুলো আসলে কথাগুলো বাস্তব। ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে আর কথা না পারে। আর এরপরে কে? এরপরে হলো এমডি সাজিদ আহমেদ। আবারও তোমার ইসে তুমি যদি না থাকো তাহলে আমি আসি তাহমিদের কাছে। তাহমিদ, তুমি মাইক অন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ তাহমিদ বলো। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি যেটা বললেন আর কি, দুই নৌকা যেহেতু পা দেওয়া যায় না, আমি ভাবলাম যে এফওই এর জন্য ম্যাথ, হুম কেমিস্ট্রি আর ফিজিক্স দাগাবো। হুম তাহলে আমার স্ট্র্যাটেজিতে কি হইতে পারে একটা শীট ইনসার করার জন্য? আহ, তুমি তো বললে ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রি দেখাবা, তাহলে আর কি স্ট্র্যাটেজি চাও? আমি ভার্সিটি অ্যাসপিরেন্ট ছিলাম, এখন হ্যাঁ। কি ভার্সিটি কোশ্চেন ব্যাংক গুলো হুম সলভ করবো নাকি এক্সট্রা আরো কিছু করতে ডেফিনেটলি, হবে? ডেফিনেটলি ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করো তুমি। ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবা এবং এট আর দ্য সেম ভাইয়া টাইম তুমি এক্সাম গুলা দাও। কতটুকু মার্ক এক্সাম গুলা ইনশিওর? কি দিচ্ছ? তুমি এক্সাম দিচ্ছ? সবগুলো এক্সাম দিছো? তোমার জি নাম ভাইয়া মনে হয় দিচ্ছি। আমি দেখি সবগুলাতে। জি, আমি একটু লেটে ভর্তি হয়েছিলাম তো আমার রিসেন্ট গুলো দেওয়া হয়নি, 10টা দিচ্ছি। হ্যাঁ, বললাম না, আমি মোটামুটি তোমাদের রেজাল্ট গুলো একটু নোটিস করি তো। রেজাল্টের পাবলিশটা হলো একরাম ভাইয়া করে। তো জি। ভাইয়া একটু ব্যস্ত আছে, তো ওই কারণে আসলে রেজাল্ট গুলো লাস্ট একটা রেজাল্ট মনে পাবলিশ হয় নাই। বাট আমি রেজাল্ট গুলো প্রত্যেকটা রেজাল্টে আমি আসলে অবজার্ভ করি যে কে কেমন করতেছো না করতেছো। ওই জাকারিয়া নামে একটা ছেলে আছে, ওকে আজকে মিটিং আসছে কিনা আমি জানি না, বাট ও দেখলাম মানে মোটামুটি সবগুলো এক্সামেই টপ করতেছে। তো হি হ্যাভ এ ভেরি গ্রেট চান্স। তারপরে আরেকটা মেয়ে আছে ফাতিহা ইসলাম চৈতি মেবি নাম। এরকম আরো আরেকজন আছে, আহ ফাইরুজ আল সুবিন বা এরকম কিছু একটা নাম ছিল। তো ও এরকম কয়েকজন আছে যারা খুব ভালো মার্ক ক্যারি করতেছে এই কোয়েশ্চেন গুলো। তো এগুলো কিন্তু মোটামুটি বিউপি থেকে আরো একটু আপগ্রেডেড কোয়েশ্চেন বললেও ভুল হবে না। যারা গতবার এক্সাম দিচ্ছে তারা তারা আরো ভালো বলতে পারবা। বিউপি থেকেও একটু কঠিন কোয়েশ্চেন করারই ট্রাই করছে, যাতে তোমরা বিউপির হলে যে মানে ফ্রাস্ট্রেটেড না হয়ে যাও বা একটা মানে ইয়ে থাকে তোমাদের জন্য। হ্যাঁ, তো এক্সাম গুলা দাও। এটা হলো ফার্স্ট অফ অল, তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করে এক্সাম দাও। এক্সাম মিস করো না। সলভ শিট গুলো ভালো করে দেখতেছো? সলভ শিট গুলা? আর জি ভাইয়া, জি, যেগুলো ভুল হচ্ছে ওগুলো ভালো মতো সলভ করে দেখতেছি। সাবাস। তারপরে আর আরেকটা কি কোয়েশ্চেন ছিল তোমার? আর ভাইয়া আমার হচ্ছে জিপিএ কাউন্ট করে 37.1 আসে, তো আমার কত মার্ক ইনশিওর করলে একটা সিট এফওই তে অ্যারাউন্ড 75 বা 80 আপ রাখো। 75 করলে কত হয়? 48। 48 থেকে 48? মনে করো 53, এই রেঞ্জের ভিতর ঢোকা ট্রাই করো। তাহলে ইউজুয়ালি একটা মোরাল একটা পার্সেন্টেজ মনে রাখবা, একটা পার্সেন্টেজ মনে রাখবা, সেটা হলো যে আদার ইউনিভার্সিটির ক্ষেত্রে 60 to 70% হলে মোর দেন এনাফ টু গেট এ সিট। বাট যদি জি। বিউপির ক্ষেত্রে আসে তাহলে ওই মার্ক রেঞ্জটা একটু বেড়ে যায়, কারণ বিউপির তে সিট কম, কম্পারেটিভলি সিট কম, কম্পিটিশন বেশি, কোশ্চেন ইজিয়ার হয়।
ঠিক আছে, ওই কারণে মানে কম্পিটিশনটা একটু বেশি থাকে আসলে। তো ওই জন্য 75 বা 80% ধরাটা আমার মনে হয় সবচেয়ে বেশি সেফ। সব জায়গায় দেখবো যে বলে যে 46 হলেও আসলে চান্স হয়ে যায়, বাট আমি আসলে আমার আসলে যেটা পার্সোনাল ফিল হয় যে না, আসলে তো হয় না এত কমে। 48 থেকে 53টা একটা স্ট্যান্ডার্ড মার্ক, মানে 50 আপ ধরে রাখাটাই বেটার, যেটা মানে আমার কাছে পার্সোনালি ফিল হয়। ঠিক আছে, তাহলে 50 আপ ধরে মানে ইয়া করবো 50 আর আপ কি। ধরেই টার্গেট করো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এরপরে হলো দ্য নেচার। হ্যাঁ, তুমি বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বলতেছিলাম যে আমি 3টা ফ্যাকাল্টিতে আবেদন করছিলাম, কিন্তু হুম। এখন বলতেছে না 3টা ফ্যাকাল্টিতে আবেদন করতে হলে নাকি ম্যাথ প্লাস বায়োলজি মাস্ট দেখাতে হবে। মানে এটা নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, এটা কি তোমার কথা রিপিট হচ্ছে যে তুমি ডিভাইস। হ্যাঁ। আচ্ছা, এখন কথা হলো যে এটা যদি তোমার এরকম হয় যে না, ওরা এভাবে করে, আমি তো আসলে ওই যেখানে আবেদন করছে মানে ওই কি বলে ওদের যে বিপি যে ড্রাফট ফাইলটা ছিল ওইখানে তো আসলে আমি এটা দেখি নাই পড়া যায় একদম, না এই দেওয়ার সময় মাস্ট দিয়ে দিতে হবে। আমি যতটুকু জানি যে না, এটা হলো এক্সাম হলে যে তোমার সিলেক্ট করতে হবে, এক্সাম হলে যে সিলেক্ট করতে পারো তুমি যে না আমি আসলে যে কোনো 3টা আনসার করতে পারবো। হ্যাঁ, বাট এটা হওয়ার কথা না আসলে, যে না আমি এটা দিছি মানে এটা আমার দেখানোই লাগবে, এটা বিপি এর আগে করে নাই কখনো। তোমাকে কি এইভাবে করে বলছো অফিস থেকে, বিপির অফিসে কল করছিলে তুমি? না ভাইয়া, অন্য একজন বলছিল আমাকে, অফিস থেকে বলে নাই। অন্য একজনের কথা তুমি কেন কান দাও, বুঝছো? এটা দিও না। এটা আমি যতটুকু জানি যে যারা গতবার এক্সাম দিছে তাদের কেউ বলো তো যে তোমাদের কি গতবার কি এরকম করছিল যে মানে আগে থেকে ফিক্স করা ছিল যে না এইটাই দেওয়া লাগবে, তোমরা পরীক্ষার হলে যে সেট করছো না যে না আমরা এই 3টা দিব, ওই 3টা বৃত্ত ভরাট করে দেন তোমরা আনসার করছো, এটা এরকম করছো না? জি জি ভাইয়া, ভাইয়া। এক্সাম হলে দেওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, এটা এক্সাম হলে যেই ফিক্স করতে হয়, বুঝতে পারছো? এটা তোমার ওইভাবে করে ইসে দিবে না, এটা এইভাবে ফিক্স হওয়ার কথা না। কারণ স্টুডেন্টরা ওইভাবে প্রিপেয়ার হয়ে যায় যে না আমরা যে কোনো টাইমে চেঞ্জ করতে পারি, এটা বিপি অথরিটি এটাকে কাস্টমাইজ করেই দিচ্ছে ওরা, তো এটা নিয়ে টেনশন করো না। আর কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা, এরপরে হলো তানজিনা তাবাসসুম। হ্যাঁ, তুমি মাইক অন করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার একটা সমস্যা হচ্ছে আমি ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি ক্যালকুলেটর দিয়ে সব সলভ করতে পারি কোয়েশ্চেন। এমন কি কোনো কোয়েশ্চেন আসতে পারে যেটা ক্যালকুলেটর দিয়ে সলভ করা যাবে না? এমন মানে কোশ্চেন আমি অনেক আছে তো, এমন কোশ্চেন আমি অনেক আছে। কিন্তু হ্যাঁ, আমার সেম প্রবলেম integration আমারও। করা সেম উচিত। প্রবলেম বিপির এক্সামের আগে আমারও ছিল, আমারও তখন ইন্টিগ্রেশন শেষ হয় না, আমি খালি ক্যালকুলেটর দিয়ে এগুলাই করছিলাম। লাকিলি আমার ক্যালকুলেটর দিয়ে মিলে গেছিল। হ্যাঁ, লাকিলি আমার ক্যালকুলেটর দিয়ে মিলে গেছিল। বাট এটা আসলে গ্যারান্টি দেওয়া পসিবল না, এটা গ্যারান্টি দেওয়া পসিবল না যে না আসলে ওইখান থেকেই আসবে, এটা এখন একটু কি টাফ। করা উচিত ভাইয়া আমার? তুমি কি মেন ব্যাচে না এক্সাম ব্যাচে? এক্সাম বেঁচে ভাইয়া। আচ্ছা, তাহলে তার মেন ব্যাচে অ্যাক্সেস পাচ্ছ না। আচ্ছা, তুমি কোথায় ক্লাস করছো, মানে কোন ইসে ক্লাস করছো? ভাইয়া এসিএস এ ক্লাস করছি। এসিএস এ ক্লাস করছো, এসিএস এর ভার্সিটি ব্যাচে না? জি ভাইয়া। আচ্ছা, ভার্সিটি ব্যাচে ক্লাস করলে ভার্সিটি ব্যাচে অবশ্য অভিদাদা মনে হয় নিছে ইন্টিগ্রেশন। জি উনি আবার অনেক বড় করে নেয়, 5 ক্লাস মনে হয় নিছে, 4+ ক্লাস। এক জি একটা ভাইয়া। ক্লাস তো 3-4 ঘন্টা, ওটা আসলে এখন শেষ করা টাফ, ওইটা দরকার নাই। তুমি একটা কাজ করতে পারো, তুমি ওই যে স্লাইডটা দিছে না, স্লাইডটা সলভ করো পুরোটা। তুমি নিজে নিজে করো, নিজে নিজে কি করতে পারবা না এটা? জি ভাইয়া পারবো। হ্যাঁ, মানে তাহলে আমি নিজে সার্চ নিজে এটা সলভ করেছিলাম, করো। এইচএসসি পরে অনেকটা গ্যাপ হয়ে গেছে তো। আমি বুঝতে পারছি, তুমি একটা কাজ করো, এখন ওই ক্লাসটা করার দরকার নেই, তুমি ওই স্লাইডের সবগুলা ম্যাথ সলভ করে ফেলো। ওদের স্লাইডটা অনেক রিচ থাকে, তো এসএস এর স্লাইডটা সলভ করলে আই থিঙ্ক মানে ভালোই কমন পাওয়ার পসিবিলিটি থাকবে। আমিও এসএস এর ক্লাসই করছি তো ওই জন্যই বলতেছি। আমার কাছে পার্সোনালি ব্র্যান্ডিং করতেছি না আসলে কারোরই, আমি যা যা করছি ওগুলো আমি মানে বলতেছি জাস্ট। জি আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, এরপরে হলো তানভীর আহমেদ, তুমি বলো। আচ্ছা, না থাকলে এমডি সাজিদ, তুমি তুমি এর আগে মাইক অন করে রাখছিলা?
হ্যাঁ আচ্ছা, এ তানভীর আহমেদ বলে না, এরপর এমডি সাজিদ বলে। হ্যাঁ, কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। ভাই আমার অ্যাকচুয়ালি কোশ্চেন দুইটা। ফার্স্ট হুম হইলো যে যারা স্পেশাল কোটা হোল্ডার তারা হুম মিনিমাম কত মার্ক পাইলে একটা সিট একদম এনশিওর করতে পারবে? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা হলো ভাইয়া, আমার ম্যাথের ইন্টিগ্রেশন আর হুম ডিফারেন্সিয়েশনটা একটু প্র্যাকটিস কম, মানে আমি ম্যাথ, সত্যি বলতে ম্যাথ একটু ভয় পাই, এটাই হুম ট্রু। এখন ম্যাথ দাগানোটা কতটুকু যুক্তিযুক্ত? কারণ যদি ম্যাথ না দাগাই তাহলে পুরো একটা ফ্যাকাল্টিতে এলিজিবল হবে না, সেই কম্পিটিশন একটু হাই হয়ে যাওয়ার চান্স আছে। ম্যাথ না দাগাইলে তোমার হাতে তো আর ডিপার্টমেন্টই আছে দুইটা, সেটা হলো ফার্মাসি আর হলো ইএস, মাত্র 150 সিট। হুম তো কম্পিটিশন হ্যাঁ লেভেল সেটা। ডেফিনেটলি হাই হয়ে যাবে। তো এখন যদি মনে করে যে না আমার ম্যাথ মানে কনফিডেন্স নাই ম্যাথে, আমি 15টা ঠিক মতো আনসার করে আসতে পারবো না। যদি এরকম হয় যে না ম্যাথে 15টা আনসার করে আসতে পারতেছো, তুমি ওইদিকে ফিজিক্স বা সরি কেমিস্ট্রি বায়োলজি দিয়ে ধরো তুমি ওইখানে তুমি 19 করে উঠাই ফেলছো, তাহলে কিন্তু হয়ে যাবে, তাহলে আশা করবো যে হয়ে গেছে। হ্যাঁ, বাট তোমার যদি এরকম হয় যে না ম্যাথে আমি 10টা 12টা পারতেছি মাত্র, তাহলে কিন্তু আলটিমেটলি লাভ নেই ম্যাথ দাগায়। ওইটার থেকে বেটার ম্যানেজ আনসার করো। তুমি এটা প্রিপারেশন রাখো, আমি বলবো তুমি প্রিপারেশন নিতে থাকো, কম্বাইন্ডলি তুমি এক্সাম হলে যে ডিসিশনটা নাও। যদি দেখো যে না আমি ম্যাথ আসলে 15-16টার মতো আনসার করে আসতে পারবো, এবং আমার ওই বাকি যে দুইটা সাবজেক্ট আনসার করবো, ওই দুইটা সাবজেক্ট আমি ভালো মার্ক তুলতে পারবো, মানে নিয়ারলি জি 20 জি তুলে ফেলতে পারবো, তাহলে তুমি জি ম্যাথ আনসার করো। আদারওয়াইজ যদি মনে করো না সবগুলোতে আমি 17-18টা করে পারবো বা 16-17টা করে পারবো, তাহলে আর ম্যাথের রিস্ক নিবা না। আচ্ছা, আর আর কোটা আর থাকলে কোটা বিষয়টা আলাদা যেটা, সেটা সিস্টেম হচ্ছে আছে? কোটা থাকলে মার্ক রেস্টটা কম লাগে। এটা তোমার মনে হয় যদি তুমি 48-49 যদি পাও, তাহলে তুমি ফার্স্ট মিনিটের দিকেই টিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মোটামুটি 45-46 বা আরো কমেও অনেক সময় আসলে হয়ে যায়, মানে 44-45-এও হয়ে যায় আসলে কোটা থাকলে। এটা একটা আচ্ছা সুবিধা আছে, ভাই। আসলে কোটার একটা সুবিধা আছে, বাট কোটার পার্সেন্টেজটা মেবি 35%। এবং এখানে একটা ব্যাকলগ আছে তোমার, সেটা হলো তুমি কিন্তু কোটার বাইরে যে সিট গুলা, ওইগুলোর জন্য কিন্তু তুমি এলিজিবল হবা না। মানে তোমার ওই 35%-এর সাথে কম্পিটিশন করতে হবে, ওই 35% সিটের ভিতরে তোমার কম্পিটিশন। এটা কিন্তু একটা রুলস আছে, এটা কিন্তু মাথায় রেখো। আর যারা জেনারেলে তারা কিন্তু বাকি যে 50%, ওই 50%-এর জন্য তারা ফাইট করবে। 50 না তো 56% মেবি। আর বাকিটুকু হলো যে বুঝলাম না। পাহাড়ি, মানে তোমার ধরো বিপিতে আসে 100টা সিট, 100টা একটা ধরো টোটাল 100টা সিট আছে, 100টা সিটের ভিতর তোমার 35টা সিট হলো কোটা, কোটা 35 বা 36টা সিট হলো কোটাধারীদের জন্য মানে বরাদ্দ করা। এখন তুমি পরীক্ষা দিচ্ছ এবং তুমি ফাইট করতেছো ওই 36টা সিটের জন্য, কোটা নিয়ে যে কয়জন আবেদন করছে তাদের সাথে, নট ও জেনারেলদের আচ্ছা, সাথে। জেনারেলদের সাথে তোমার ফাইটটাই কিন্তু, জেনারেলরা মানে ফাইট পুরো করবে অমেধা জেনারেলদের সাথে। থাকবে। ইয়েস ইয়েস, এইটা একটা রুলস, এটা এমএসটির রুলস, এটা বিউপির রুলস। তো ওইটার বাইরে গেলে কিন্তু আলটিমেটলি তুমি চান্স পাবে না। হ্যাঁ, তো এটা একটা ইস্যু হইতে পারে। তো কোটা নিলে চান্স পাওয়ার সুবিধা কেন, কোটাতে দেখা গেলো যে আসলে স্টুডেন্ট কম থাকে। আবার বেশিরভাগই হলো আর্মি ছেলেপেলেরা, তো মানে বেশিরভাগ আর্মি ছেলেপেলেরা তো কোটাতেই অ্যাপ্লাই করে। তো ওদের ভিতর দেখা গেলো যে আসলে বেশিরভাগ স্টুডেন্ট আসলে এত একটা মানে ভালো হয় না, একটু এলোমেলো হয়, তো ওই কারণে একটা সুযোগ থাকে যে আসলে। ঠিক আছে, তো তুমি টার্গেট করবে যে তুমি যেন মিনিমাম 46 উঠাইতে পারো, 46 থেকে 48, তাহলে ইনশাল্লাহ তোমার জন্য একটা ইয়ে এসে যাবে। ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার এমডি সাজিদ, তুমি ইয়ে করো, মাইক অন করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার প্রবলেম হচ্ছে ফিজিক্স আর ম্যাথ নিয়ে। কি বিউপি প্রবলেম ভাইয়া? আমি অনেকটা আপনার কোয়েশ্চন গেটের পর ডিইউ আর বিউপির কোয়েশ্চন ব্যাংক যেগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে দেখছি অনেকটা ডিইউকে ফলো করে, বুঝছেন ভাইয়া। হ্যাঁ এখন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ফিজিক্সে যেমন নিউটনের বলবিদ্যা আর মহাকর্ষ অভিকর্ষ থেকে অনেকটা আমি একদম ডিপলি কনসেপ্টে কোয়েশ্চন করে ভাইয়া। তো হুম। আমি হচ্ছে এই ডিপলি কোয়েশ্চন গুলোর মধ্যে আটকে যাচ্ছি ভাইয়া। এগুলা কি এখন আমার আপাতত ছেড়ে দেওয়া উচিত, না আবার ক্লাস করে? এখন কি এই 10 দিনে ক্লাস করে সব ইয়ে করে আসা পসিবল? তোমার কি মনে হয়?
বাকি আমি ভাইয়া মানে বাকি কনসেপ্ট গুলো আটকাচ্ছি না, একদম ডিপলি যেগুলো আছে ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন থেকে যেগুলো দেই ওইগুলোতে আটকে যাচ্ছে দেখো ভাইয়া। একদম ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন কিন্তু আসবে না বিউপিতে, এটা কিন্তু আমি একবার না বরং বারবারই বলতেছি। আমি তোমাদেরকে কোশ্চেন হার্ড করার রিজন আছে দুইটা। একটা হলো তোমাদেরকে হার্ড কোশ্চেনও তোমরা যেন উভয় প্রিপেয়ার থাকতে পারো, মেন্টালি স্টেবল থাকতে পারো, সেটার জন্য তোমাদেরকে রেডি করা। আর একটা হলো তোমরা মানে একটু আইডিয়া পাও, যাতে তোমাদের আসলে সব এত স্মুথ যাবে না, এই জিনিসটার আইডিয়া দেওয়ার জন্য। একটা জিনিস মনে রেখো, আমাদের ব্রেনে যদি আমরা স্পুন ফিট করি আলটিমেটলি ওইটা কিন্তু আমাদের জন্য কাজ করবে না। পরীক্ষার হলে যে যদি বাই এনি চান্স আমাদের এরকম স্ট্রিক্ট কোয়েশ্চেন এসে যায়, আমরা দেখে বলবো যে আরে এগুলো তো কিছু পারি না, শেষ, আই এম ডেড। এর থেকে ব্রেন কেমন একটা স্টেজে খাটানোর মানে এটা আমার স্ট্র্যাটেজি, সেটা হলো তোমাদেরকে এরকম স্ট্র্যাটেজি খাটানো, তোমরা আসলে একটা লুপের ভিতরে ফেলে দেবো তোমাদেরকে। তোমরা যে মনে করো আরে এখানে কি আসছে, হ্যাঁ ঠিক আছে, এরকম একটা আনস্টেবল মোমেন্টে মেন্টালি কিভাবে স্টেবল থেকে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করা যায়, এটা শিখো একটু, এটা শিখো। এটা শিখতে পারলে ফিজিক্সের কোয়েশ্চেন গুলো মোস্টলি যেটা আমি দেখি কনসেপ্ট বেস হয়, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আলটিমেটলি সলভ করে আসতে পারবে না। কনসেপ্ট ক্লিয়ার লাগবে অনেক, কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলে তোমার মানে ওইখানে আনসার করতে পারার প্রবলেমটা বেড়ে যাবে। এরকম এরকম কোয়েশ্চেন আছে ফিজিক্সে, তুমি দেখা গেলো যে একদম এক্সাম শুরু তোমার মাথায় আসতেছে না, তোমার 10 মিনিট 15 মিনিট পরে দেখবে যে দুপুরে এটা মাথায় খেলে গেছে। এরকম কিন্তু হয় ফিজিক্সের ক্ষেত্রে, এটা ফিজিক্সের ক্ষেত্রেই হয় বেশি। তো ফিজিক্সের কনসেপ্ট গুলা পড়া একটু দরকার আছে। আমি যদি তোমাকে বলি, তুমি যদি পারো, সম্ভব হয় ক্লাস করার, ক্লাস করো যদি পারো। বাট এটা আসলে এখন এই লাস্ট মোমেন্টে এসে রিয়েলিস্টিক কথা না, এই এত অল্প সময়ে এত ক্লাস করা মানে সো টাফ। আর যদি এসিএস এ থাকো তাহলে তো মনে হয় অপূর্ব দাদা ক্লাস নিচ্ছে, আর অপূর্ব দাদা নিউটনের মেকানিক্স এর ক্লাস মাশাআল্লাহ বিশাল বড়। আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মানে দাদা হলো 36 ঘন্টার উপরে নিউটনের মেকানিক্স এর ক্লাস ছিল। আমি শেষ করতে পারিনি আসলে পুরাটা, ওটা ধৈর্য গোলাই নেই। তো ওইটা অনেক এলাবোরেট করা, অনেক, হ্যাঁ দাদা অনেক সুন্দর বুঝাইছে, কিন্তু আসলে অত এলাবোরেট আমার মনে হয় না লাগবে ইঞ্জিনিয়ারিং ছাড়া। তো যদি কোনো শর্টকাট কোর্স পাও, ইউটিউবে কিন্তু অনেক রকমের ভিডিও অ্যাভেলেবেল আছে, তো একটা দুইটা কোর্স ধরে মানে ক্লাস করে ফেলো, করে ফেলে দেন প্র্যাকটিস করো, কিছু কিছু প্র্যাকটিস করো, এটা ভালো হবে। আচ্ছা ভাইয়া, আমি সবগুলাতে আটকা নাই ভাইয়া, যেমন মহাকর্ষ অভিকর্ষ থেকে প্রাবল্য মুক্তি বেগে আটকে যায়, যেমন ডিপ কনসেপ্ট যেগুলা থেকে কোশ্চেন আসে ওগুলাটা সূত্র এলোমেলো করে ফেলি ভাইয়া, কিন্তু আচ্ছা অ্যান্সার দেখলে আমি বুঝে যাই ভাইয়া এটা অ্যান্সার হবে। আমি কোশ্চেন ব্যাংক দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে ভাইয়া, অ্যান্সার দেখলে আমি বুঝে যাই ভাইয়া, সলভ করতে গিয়ে আমি আনসারটা মিলাইতে পারি না সলভ করবে। মানে সলভ করতে গেলে ইনিশিয়াল অ্যাপ্রোচটা ধরতে পারো না আর কি। হ্যাঁ হ্যাঁ এইটা একমাত্র সলিউশন হলো প্র্যাকটিস। তুমি তো প্র্যাকটিস যেহেতু করছো, এটা আসলে ঠিক হয়ে যাওয়া উচিত, ঠিক হয়ে যাওয়া উচিত। এখন এই যে মানে একটু আনস্টেবল অবস্থা এক্সাম গুলো দাও, এটা মনে হয় ভালো হবে। এক্সাম দিচ্ছ সবগুলা? তোমার নাম জি মনে ভাইয়া, হয় আমি দেখি নাই, তোমার নামও আমি দেখি ভাইয়া নাই হচ্ছে তেমন। আমি হচ্ছে ভার্সিটিতে এডমিট আসছি তো ভাইয়া, পাশাপাশি হচ্ছে প্রিপারেশন নিচ্ছি আর কি কোথায় বিএসসির অ্যাডমিট জন্য। আছো? আমি ভাইয়া চিটাগং ইউনিভার্সিটিতে ভাইয়া। ও চিটাং ইউনিভার্সিটিতে। জি ভাইয়া, চিটাং ইউনিভার্সিটির কোন ডিপার্টমেন্টে? আমি হচ্ছে বুটানিতে ভাইয়া। আচ্ছা, চিটাং এর ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে একটা ছেলে হলো বিউপিতে চলে আসছিল আমাদের ব্যাচে, নাম হলো সুমন মিয়া। হ্যাঁ, তো এর আছে আর কি, সিইউ থেকে চলে আসছে। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে মেইন টার্গেট বিউপি কে রাখছি, একটাই এক্সাম দিব ভাইয়া। ক্লাসের স্লাইড গুলা দেখছি সবগুলা ক্লিয়ার আছে ভাইয়া, মোটামুটি কয়েকটা বেশিরভাগ ভাইয়া নিউটন বলবিদ্যার মহাকর্ষ অভিকর্ষ থেকে আটকে যাচ্ছে ভাইয়া, নিউটনের বাকিগুলা ঠিক আছে। বলবিদ্যা কি জড়তার ভ্রামকের টপিক গুলো ওগুলাতে আটকাচ্ছ? জি ভাইয়া, জড়তার বাড়ানোকে আটকাচ্ছি, আর হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ থেকে ভাইয়া ওই প্রাবল্য আর মুক্তি বেগে আটকে তারপর যাচ্ছি। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে, আধুনিক পদার্থবিজ্ঞানে আটকাচ্ছ না? এখানে তো কনসেপ্টের বেশ ভালো কারিশমা আছে। ওইগুলা ডিউর কোয়েশ্চেন ভাইয়া যেগুলো আছে ওইগুলো পারি, এখানে মহাকর্ষ অভিকর্ষ আর দেখো নিউটন। একদম হুবহু রিপিট কোশ্চেন কিন্তু হবে না, এটা কিন্তু আসলে আশা করা ভুল। একটু একটু মানে থিঙ্ক করবা যে আমার কোশ্চেন গুলো কোন ওয়েতে আগাচ্ছে, মেজরিটি কোশ্চেন কোন ওয়েতে আগাচ্ছে। তোমাদের বা আমাদের আসলে একটা ভুল হয় কি, আমরা জাস্ট ডিরেক্ট সলভ করে দেই, সলভ করে করে মুখস্থ করে করে চলে যাই। জিনিসটা কিন্তু আসলে মুখস্থ করতে বলতেছে মানে এইটা না। মুখস্থ করতে বলতেছে মানে তুমি পুরো একটা চ্যাপ্টার শেষ করো, চ্যাপ্টার শেষ করে তুমি বসে একদম চোখটা বন্ধ করে ভাবো আসলে চ্যাপ্টারে কি কি ছিল, কোশ্চেন গুলা কিরকম টাইপের ছিল, কোন ওয়েতে অ্যাপ্রোচ নিছে, অ্যাপ্রোচ গুলা কোন ওয়েতে নিছে এবং সলভটা কোন ওয়েতে নিছে, এইটা তুমি যদি ক্যাচ করতে পারো, ওইটা তোমার জন্য হলো মানে একটা টার্নিং পয়েন্ট হবে, ওইটা দরকার।
আমরা কি করি, আমরা ধরে কোয়েশ্চেন ব্যাংক দেখি সলভ করতেছি, কোয়েশ্চেন ব্যাংকও সলভ থাকে, আমরা না চাইতেও ওই সলভ দেখে দেখে লিখতেছি এবং ওই সলভ দেখে দেখে বুঝতেছি এবং আমরা মনে করি না আমরা আসলেই বুঝছি, বাট ওই সলভটাতে ঢেকে দেয়, তুমি আর পারবা না এই কোয়েশ্চেনটা। এটাই রিয়েলিটি। একটা মজার ব্যাপার হলো উইকলি কোয়েশ্চেন যেগুলো আমরা করছিলাম, উইকলি কোয়েশ্চেনে 90% কোয়েশ্চেন ব্যাংক থেকে করা, এবং সেকেন্ড টাইমাররাই বেশি এক্সাম দিচ্ছে এখানে, তারাও পারে না এই জিনিসগুলো, এবং তারা আমার নক করে করে বলছে যে ভাই কোয়েশ্চেন এত টাফ কেন। এইটার রিজনটা কি তোমরা বলো তো? রিজন তোমরা নিজেরাই বুঝতে পারবা, সেটা হলো যে কথাটা আমি বললাম মাত্র, সেটাই একটাই কারণ। আমরা ধরি কোয়েশ্চেন ব্যাংক ধরে সলভ করা শুরু করি, উদ্ভাসেরটা উত্তর দেওয়া থাকে, উত্তর দেখে দেখে মনে করে আসে আমি বুঝে গেছি, ঠিক আছে শেষ সলভ। এইটা তো না, ঠিক আছে? এই এই অভ্যাসটা থেকে বের হইতে হবে, এই অভ্যাসটা থেকে বের হয়ে দেন আগাও। লাস্ট পয়েন্টে এটা করো, আশা করি ভালো কিছু হবে। আচ্ছা ভাই, thank you. এরপরে জান্নাতুল ফেরদৌস নিগার, হ্যাঁ তুমি মাইক অন করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার 3-4টা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। ভাইয়া আমার হচ্ছে এসএসসি থেকে মার্ক হচ্ছে 38। তো ফার্মেসি ফার্স্ট কলে পাওয়ার জন্য কত মার্ক লাগবে? মানে আমি শুধু হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স লাগাবো। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা একটু আগে বলে নিই, সেটা হলো যে আমি যে মার্কটা বলতেছি তোমাদেরকে, এটা কিন্তু একটা অ্যাজাম্পশন থেকে বলা, এটা কিন্তু কোনো বেস বা কোনো অ্যাসিওরেন্স দেওয়া না। তোমরা কিন্তু ভালো মতোই জানো বিপি না কোয়েশ্চেন বের করে না মার্ক বের করে, কিছুই দেয় না বিপি। আমরা জাস্ট হলো আমাদের লাস্টের দিকে যারা এসে ভর্তি হয় ওদের থেকে একটা শুনি যে না তোমরা কিরকম মার্ক পাইছো, ওইটার বেসিসে কাটমার্ক বলি। হ্যাঁ, এর থেকে বেশি কিছু বলা মানে এখতিয়ার আসলে কারোরই নাই, যে বলবে সে মনে করবে ভুয়া। ঠিক আছে, এখন তোমার কথা হলো তুমি যদি 38 থাকে, আর যেটা এর আগেও আমি একজনের কোয়েশ্চেন আনসার দিছি, তুমি 75 to 80% টার্গেট করো, তাহলে বাকি ওই 55 কে কনভার্ট করে 75 হইতে কত লাগে? 47, 47 তাহলে 47 পাইতে গেলে তোমার মিনিমাম ভাইয়া 50 টার্গেট করা লাগবে। জি ভাইয়া, ভাই অনেকে বলতেছে যে ম্যাথ না দাগায় ভুল করতেছি, বায়োলজিতে নাকি অনেক মার্ক লাগে। আসলে আমিও তো ম্যাথ দেখাইছিলাম, এটা আমি একদম শিওরলি বলতে পারবো না, বাট ম্যাথ দেখানো আসলে বুদ্ধিমানের কাজ, কারণ ম্যাথে সিট বেশি, ম্যাথের এইগুলোতে সিট বেশি। ভাইয়া আসলে আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ার কোনো ইচ্ছা নাই, মেডিকেল প্রিপারেশন ছিল, তো ম্যাথ তেমন পারিই না বলতে গেলে। হ্যাঁ বুঝতে পারছি, আমাদের সিএসসি ডিপার্টমেন্টে অনেক যেগুলো মেয়ে আছে সবগুলোই মেডিকেলের প্রিপারেশন নেওয়া। তো মানে এখন কি পরে লাস্ট সে মোমেন্টে ম্যাথে পরে নিবো? সে ওরাও ম্যাথ দাগায় সিএসসি তে পড়তেছে, এটা আসলে ওদের চয়েস ছিল, বাট এটা কথা না। কথা হলো তুমি যদি দেখো এটা কোয়েশ্চেনের আনসার আমি আগেও দিছি, তুমি যদি মনে করো যে আমি ম্যাথ কোয়েশ্চেনে যাই, যদি দেখো যে না আমি 15-16টা পর্যন্ত পারবো, 15টা আপ পারবো, এবং বাকি দুইটা সাবজেক্ট আমি নিয়ারলি 20 পারবো, তাহলে ম্যাথ আনসার করো। আদারওয়াইজ তুমি মনে করো না যে না আমি 12-13টা যদি ম্যাথ থেকে পারি তাহলে ওই ম্যাথ দাগায় লাভ নেই, চান্স হবে না, জীবনও চান্স হবে না, তাই না? তো ওইটা দরকার নাই, ওইটা থেকে বেটার তুমি বায়োলজিতে ফোকাস দাও। আর যদি মনে করো যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ার ইচ্ছা না থাকে তাহলে আইসো না, কারণ আমরা কিন্তু ভার্সিটিতে তোমাদের এন্ট্রি টাইমটা নিয়ে কথা বলতেছি আমরা, যে তোমরা কিভাবে চান্স পাবা না পাবা, কিন্তু ভার্সিটিতে আসার পর তোমাদের কি অবস্থা হবে এইটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। ভার্সিটিতে আসার পরে কিন্তু তোমরা জীবন মরণ নিয়ে খালি উল্টাইতে পাল্টাইতে থাকবা। ঠিক আছে, জি ভাইয়া, বুঝতে পারছি। ঢুকবা ভার্সিটিতে ঢুকবা, তোমাদের দেখবে যে কোন দিক দিয়ে সেমিস্টার শেষ হইতেছে তোমরা নিজেরাও বুঝতেছো না। 8টা থেকে 5:30 পর্যন্ত ক্লাস করবা, বাসায় যেয়ে ঘুমাবা, ঘুম থেকে উঠে এসে আবার পরের দিন ক্লাসে আসবা। তারপরে সেমিস্টার শুরু হওয়ার 2 সপ্তাহ পরে দেখবো যে সিটি শুরু হয়ে গেছে, 3 সপ্তাহ 4 সপ্তাহ পর দেখবা যে ল্যাব ইভ্যালুয়েশন শুরু হয়ে গেছে, 7 সপ্তাহ পর দেখবা মিড শুরু হয়ে গেছে, তারপরে তোমার 13তম সপ্তাহে দেখবে ফাইনাল শুরু হয়ে গেছে। 3 থেকে 4 সাড়ে 4 মাসের ভিতরে দেখবো তোমাদের সেমিস্টার শেষ, প্যাকটা, মানে দৌড়ের উপর থাকবে তোমাদের আর কি। এই জন্যই অনেকে দেখা গেল যে না বিউপিতে ঢোকার পরে মানে যারা থাকে তাদেরকে বলে যে না ভাইয়াদের কথা শুনে আমরা ঢুকছি, ঢুকে ঢুকে তো এখন খালি দৌড়ের উপর আছি। এটা আসলে আমরাও বলি, বাট কথা হলো যে একটু আর্লি গ্রাজুয়েট, বিউপির কিন্তু টাইম লিমিটটা নাই, মানে বিউপি কিন্তু একদম অন টাইমে গ্রাজুয়েট বের করে। এখন এই একদম ফিক্স টাইমে যদি গ্রাজুয়েট বের করতে হয়, দেশে তো নানান রকম ঝামেলা হয়, টাইম ওয়েস্ট হয়। তো এই কারণে যে এই যে তারার উপর রাখে না, এটা রাখার রিজনটা হলো এইটাই যে তোমাদের অন টাইমে গ্রাজুয়েশন করে বের করে দিচ্ছে। তো সুবিধাও আছে অসুবিধাও আছে, সবই আছে। ঠিক আছে, তো কিন্তু যদি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা না থাকে তাহলে আমি বলবো যে না ম্যাথ দেখানোর দরকার নেই। তুমি চান্স পাই গেলেও নেক্সট 4 বছর তোমার ভালো যাবে না,
এবং তারপরে লাইফ আমার ভালো যাবে না আসলে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মানে আমার একদম ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ভালো লাগে না আসলে। তাহলে আইসোই না, যেমন আমার একদম মেডিকেল ভালো লাগতো না, আমি ওইগুলোতে ধরিই নাই। মেডিকেল পরীক্ষার আগের দিন আমি ফোন চালাইছি সারা রাত বসে বসে। তো এইটাই হলো রিজন। মানে আসলে তোমার ইচ্ছা তুমি পড়ো না, মানে ওইটা ধরো না, পারবা না, এখানে সার্ভাইভ করতে পারবে না। আর ভাই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলা মানে কিরকম প্রিপারেশন নিব? মেডিকেল টাইপ নিলেই হবে? মেডিকেল টাইপ নিলে আসলে একটু টাফ হয়ে যাবে, যেহেতু বুঝতেছি ক্যালকুলেটর অ্যালাউড, সো এখানে মেডিকেল টাইপ নিয়ে খুব বেশি পাঠ করতে পারবা না। এই ক্ষেত্রে আমি বলবো যে না, মেডিকেল টাইপ শুধুমাত্র না, তোমরা ট্রাই করো যে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক অ্যাটলিস্ট শেষ করে যাও, তাহলে হবে। ভাই মাস্টার কোশ্চেন ব্যাংকটা? হ্যাঁ, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, হ্যাঁ, উদ্ভাসের ওইটাই মনে হয় সবচেয়ে ভালো, এটা আমার মনে হয়, আমি ওইটাই পড়ছি তো ওই জন্য। আর ভাইয়া আপনাদের কোশ্চেনটা তো মানে একটু কাইন্ড অফ মাঝে মাঝে হার্ড হয়, তো ওটাতে কত মার্ক পেলে সেফ ধরতে পারবো যে হইতে পারে চান্স? মানে বিউপিতে জি জি। হ্যাঁ 50+ তো বললামই আমি, যে 50+ মিনিমাম টার্গেট করো। মানে আপনাদের এক্সাম মডেল কোশ্চেনে মানে আমি কত পাইলে আচ্ছা, ভালো? হ্যাঁ, আমাদের এক্সামে আচ্ছা এইভাবে তো আমি ভাবি নাই নিজেও, বাট এটাতে মিনিমাম 45-46 যদি পাও তাহলে আই থিঙ্ক বেটার, ভালো টার্গেট। কয়টা পরীক্ষা দিছো তুমি? ভাই আমি তো মানে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়েছে, অত একটা দেওয়া হয়নি, অল্প কয়েকটা দিয়েছিলাম। যেমন হ্যাঁ, কেমন ফিজিক্স মার্ক পারতাম পেয়েছো? না, যেহেতু মেডিকেল ছিল। বায়োলজি পুরো ফুল মার্কই আসে, হুম, কেমিস্ট্রিও অলমোস্ট ফুল মার্কের মতো আসে, ফিজিক্সটাতে যা একটু সমস্যা হয়, যেহেতু ম্যাথ থাকে। তো ওগুলা আচ্ছা, করছি এখন প্র্যাকটিস। যে সমস্যাগুলো তাহলে মেক ওভার করা ট্রাই করো ডে বাই ডে, এবং সেলফ ইমপ্রুভমেন্টে কাজ করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং রেজাল্ট পাওয়ার পর আশা করি যারা চান্স পাবো তারা এসে দেখা করে যাও, তাহলে মানে আমাদেরও ভালো লাগবে যে না, আমাদের স্টুডেন্টরা চান্স পাইতেছে। হ্যাঁ, তো জি ওটা ভাই, আসলে দোয়া ভালো করে। লাগার বিষয় কাজ করে। ঠিক আছে। জি ভাই। হুম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এরপরে ভাই, হলো, ঠিক হ্যাঁ হ্যাঁ, আর কিছু বলবো? আচ্ছা না, ঠিক আছে। আচ্ছা এরপরে আর বাকি আছে হলো সামিরা বিনতা। হ্যাঁ, তুমি বলো, তুমি মাইক অন করো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার দুইটা কোশ্চেন ছিল। বলো। ফার্স্ট কোশ্চেন হলো ভাইয়া, আমি সেকেন্ড টাইমার, বাট ফার্স্ট টাইমে বিউপিতে এক্সাম দেওয়া হয়নি, তাই বিউপি কোশ্চেন সম্পর্কে কোনো ধারণা নেই। এখন কি আমি শুধু উদ্ভাসে যে মাস্টার কোশ্চেন ব্যাংক আছে এটা করলে কি হবে? হবের কোনো ডেফিনিশন নাই, শেষ নাই হবের কোনো, বাট ওইটা আপাতত কর, ওইটাই করাটাই সবচেয়ে বেস্ট এই লাস্ট টাইমে, লাস্ট মোমেন্টে এসে। ভাইয়া আমি ফিজিক্স, ম্যাথ আর কেমিস্ট্রি দাগাইতে চাচ্ছি, এটা কতটুকু এনাফ চান্স পাওয়ার জন্য? কারণ হ্যাঁ, তোমার জন্য বায়োলজিতে সিট পসিবিলিটিটা বেশি থাকতেছে, 300 সিট এর এগেনস্টে পরীক্ষা দিচ্ছ তুমি। হ্যাঁ, তো আলটিমেটলি তোমার চান্স হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। আমি যতটুকু দেখলাম, একটা ওই যে বিউপি থেকে দেখলাম পোস্ট করছে মেবি যে আহ এই বছর 89 জন করে পার সিটের জন্য পার্টিসিপেট মানে ফাইট করবে এফএসটি তে। তো কোশ্চেনটা তো মানে এবার তো কম্পিটিশনটা একটা হার্ড হবেই, গত বছরও মেবি 35,000 সামথিং এক্সাম দিছিল, এবারও প্রায় 32,000 মতো। এবার আসলে যে রাজশাহী ইউনিভার্সিটির সাথে কোলাপস করছে দেখে তাই না, হলে এবারও মিনিমাম 45 আপ হয়ে যেত এবার। তো কম্পিটিশন যেহেতু টাফ হবে, সো ট্রাই করো মডেল কোয়েশ্চেন ব্যাংক, যেটা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, ওটা যেন সেইভাবে শেষ করা যায়, একদম ক্লিয়ার কাট ভাবে। ঠিক আছে, এই কয়েকদিন টাইম ওয়েস্ট না করে একদম টানা পড়তে থাকো। তুমি কি কোথাও ভর্তি আছো? এক্সাম ব্যাচে ভর্তি আছি আপাতত। আচ্ছা, এক্সাম ব্যাচে ভর্তি না থাকলে তার মিটিং আসতে পারতাম না। আমি বলতে চাচ্ছি যে তুমি সেকেন্ড টাইমার ওই কোন ইউনিভার্সিটিতে ভর্তি আছো কিনা। আমি মাওলানা ভাসানীতে আছি। আচ্ছা, তাহলে তো একটা ব্যাকআপ তোমার আছে। তো যেহেতু ব্যাকআপ আছে, মানে পুরোপুরি দম লাগার চেষ্টা করো। আর কি এই যা চাইতেছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তাহলে ওই তো একদম ইয়ে দিয়ে ট্রাই করো, দেখো কি হয়, আল্লাহ ভরসা। ভাইয়া থ্যাংক। আচ্ছা এরপরে হলো, আচ্ছা বাকি আছে কে? একদম শুরু থেকে আবির হোসেন আবার হাত তুলছো, হ্যাঁ তুমি বলো। যাদের হয়ে যাবে হাত নামায় ফেলো, আসসালামু আলাইকুম ভাইয়া। লো করে ফেলো। হ্যাঁ, আবির বলো। ভাইয়া এখানে হচ্ছে একটা এমসিকিউ যদি কারেক্ট না হয়, মানে রং হয়, তাহলে তো 0.5 কাট মার্ক, মানে অন্য ভার্সের চেয়ে বেশি। এর জন্য যে অনেক কোশ্চেন থেকে 50-50 গুলোকে দাগানো উচিত নাকি স্কিপ করা উচিত, বা আপনি কি ফিফটি করছেন এই ফিফটি কোশ্চেন? 50-50 কম লাগাইও। আমি আমার যদি পরীক্ষার কথা বলি, আমি পরীক্ষার হলে যে আমার 27 মিনিটে 52টা দেখানো হয়ে গেছিল। হ্যাঁ 52টা আমি এক চান্সে দাগাইছি, আমার এক চান্সে দাগানো হয়েছে, এবং আমি 52টা শিওর। আমি হ্যাঁ তো তখন বুঝতেছি না আমার তাহলে চান্স হয়ে গেছে, যেহেতু আমিও ইউটিউবে ভিডিও দেখে গেছিলাম যে 48 হলো কাটমার্ক।
তাহলে হ্যাঁ আমি বুঝতে যে আমার চান্স হইতেছে, এখন আমার দরকার র্যাঙ্ক আগানো। তো আমি চিন্তা করলাম যে না, আমি যদি এখন বেশি সবগুলো দাগায় রেখে যাই তাহলে আমার আলটিমেটলি চান্স মিস হবে, ভুল হবে হ্যাঁ অনেকগুলো, কারণ আমার লাক কাজ করে না। জিন্দেগিতে আমার লাক কাজ করে না, আমার অলওয়েজ ব্যাড লাক কাজ করে। তো আমি ওই রিস্ক নেই। আমি তারপরে কোয়েশ্চেন সবগুলো বারবার পড়তেছিলাম, পড়তে পড়তে দুইটা মাথায় আসছিল, মনে এসে গেছিল, ওই দুইটা আনসার করছিলাম। আর একটা কোয়েশ্চেনে মাত্র 50-50 আনসার করছিলাম, তো আমি ধরছি ওটা আমার ভুলে গেছিল, কারণ আসলে আমার লাক কাজ করে না। আবার ওই দিক থেকে কিন্তু একটা দুইটা ভুল গেলেও যাইতে পারে, কারণ অ্যাডমিশন এক্সাম তো আলটিমেটলি নার্স সিস্টেম অত ইয়ে থাকে না। তো আমার মার্ক ধরো আমি ধরছিলাম হিসাবে ওভারঅল হয়তো 52 বা এরকমই ছিল হয়তো, ঠিক আছে। জি ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে মানে অন্যান্য সাবজেক্ট স্কিপ করি, ম্যাথ বায়ো, তাহলে তো সিট কমে যায়। যদি কেমিস্ট্রি যদি ডিপলি কোশ্চেন হয় তাহলে আমি চিন্তা করছি হয়তো বা দাগাবো না, কেমিস্ট্রি স্কিপ করবো। যদি হ্যাঁ অনেক করতে ডিপলি পারো, কোশ্চেন করে তাহলে এটা কি করতে আমার পারো। সিট কি কমে যায় ওগুলোর মতন নাকি? কেমিস্ট্রি স্কিপ না, করলে কেমিস্ট্রির জন্য সিট কমবে না। কমবে না? না। আচ্ছা ভাই, এটাই, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু এবার আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার দান আছে, হ্যাঁ তুমি এবার বলো। ভাই আমি বলছিলাম যে যদি আমি 8-9 আবির দিন হাত যে লো কদিন করে ফেলো, সময় আবির আছে, হাত লো করে ফেলো। জি 8-9 দিন যে সময় আছে এই সময়টুকুতে আমি মানে ম্যাথ যদি প্রশ্ন ব্যাংকটা ভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করি মোটামুটি নাম্বার উঠানো যাবে। হ্যাঁ পসিবল। আচ্ছা, ওর মেবি নেটের সমস্যা, যাক। আচ্ছা আমি তোমার কথাটা আনসার দিয়ে দিই, সেটা হলো তুমি যদি ওইভাবে করে পড়ো তোমার পসিবল হবে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তুমি যতটুকু পারো করতে থাকো। এখন 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 আসলে শেষ সময় এসে তুমি দেখবা যে তোমারই ব্রেন কাজ করতেছে না। এখন তুমি লার্ন করার মতো স্টেজে আর নাই। এখন তুমি চাইলেও লার্ন করতে পারবা না, মানে পারবা না বলতে অনেক কষ্ট হবে তোমার জন্য, ওইটার প্যারাতে না যাওয়াই আই থিঙ্ক বেটার। বাট চেষ্টা করো। জি আচ্ছা হাত নামায় ফেলো। আর লাস্ট হলো রায়হান আহমেদ। হ্যাঁ তুমি বলো রায়হান। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার হচ্ছে কি আমি কিছুদিন মানে আমি প্রিপারেশন নেওয়ার সময় আমি হচ্ছে জয়কলি কোশ্চেন ব্যাংকটা ফলো করে মানে বিউপির যে ওইটা দিয়ে আমি পড়তেছিলাম। তো আমি আসলে কোশ্চেন ব্যাংক বলতে কোশ্চেন ব্যাংক পুরোপুরি আর কি পড়ি নাই, কিন্তু এই জয়কলিতে যেগুলো আসছিল আর কি ওগুলা অনুযায়ী আর কি বেশি পড়ছি ওগুলা। কিন্তু এখন আপনি বলতেছেন যে এইটা আসলে পুরোপুরি রাইট না আর কি, তারা কারণ বিউপি তো কোশ্চেন বাই করে না। এখন আমি কি করতে পারি লাস্ট টাইম এখন এসে? আচ্ছা, জয়কলি কোশ্চেন ব্যাংক যেরকম 100% হালাল না, আমাদের এই মডেল টেস্টও কিন্তু 100% হালাল না, তাই না? এখন আমি যদি এসে বলি যে আমাদের মডেল টেস্টের কোশ্চেনই হলো একদম 100% বিবি অথেন্টিক কোশ্চেন, এটা কিন্তু আমি একদম মানে ডিরেক্ট মানে ইয়ে করতেছি, অপপ্রচার করতেছি নিজেদেরকে। আমাদেরটাও 100% হালাল না। এবং আমরা জাস্ট কি করছি, আমরা কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করে এটা করছি। অ্যানালাইসিস করার মতো রিসোর্স আমাদের হাতে নাই। কিভাবে অ্যানালাইসিস করছি, আমরা এক্সাম দিছি, আমাদের এক্সাম থেকে যতটুকু আমাদের নলেজ ছিল যে না এই টাইপের কোশ্চেন আসছিল, আমরা ফার্স্ট অফ অল ওইগুলাকে টার্গেট করছি। দেন আমরা আমাদের জুনিয়র ব্যাচের পোলাপান যারা ছিল ওদের থেকে শুনছি তোরা কিরকম ফেস করছিস কোশ্চেন, ওদের থেকে কিছু আইডিয়া নিছি, ওই আইডিয়ার উপর বেস করে আমাদের করা। এটা ছাড়া তো আর কোনো ওয়ে নাই, বিউপির জন্য অল্টারনেট ওয়ে নাই, তাই না? তো ওরাও কিন্তু ওরকম সেম কাজ করে। ওরা কি করে, ওরা হলো যে ওই যে বিভিন্ন কেন্দ্রের বাইরে যে তারাই থাকে, ওখান থেকে পোলাপানদের থেকে কোয়েশ্চেন শুনে যে মানে কেমনে কি করা যায় না যায়, এই এই জিনিসপত্রগুলো শুনে আর কি। তো শুনে ওইগুলাই আর কি ওরা কোয়েশ্চেনে ছাপায়। এইটাই জাস্ট, আর কিছু না। এখন ওদের আর আমাদের ভিতরে একটা ডিফারেন্স যদি আমি বলি যে ওয়াই উই আর বেটার, সেটা হলো যে ওরা আসলে কোয়েশ্চেন শুনে যায়, যারা শুনে যায় তারা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করে না। ওরা একটা নোট নিয়ে যায়, ওদের নোট দিয়ে নোটের উপর বেস করে কোয়েশ্চেন করায়। এবং যারা করে তারা হলো দেখা গেলো যে তারা আসলে শুনে না স্টুডেন্টদের থেকে প্রপারলি যে কিরকম আসছে, ওরা জাস্ট একটা ওই নোট দেখে তার উপর বেস করে দেয়। বাট আমরা তো আলটিমেটলি রানিং আছি বিবিতে, সো আমাদের এখান থেকে এই নেটওয়ার্কটা ওদের থেকে বেশি আমাদের। হ্যাঁ, তো এই দিক থেকে যদি বলি তাহলে হয়তো আমাদেরটা ওদের থেকে বেটার এই একটা সেন্সে, ঠিক আছে। তো তোমাকে আমি বলবো তুমি কোয়েশ্চেন ব্যাংকটা ভালো মতো করো, আর মডেল টেস্ট গুলো দাও। জি ভাই। আর ভাই আরেকটা কোশ্চেন, যদি এরকম হয় যেন কোনো একটা এমসিকিউতে একাধিক উত্তর আছে, মানে দুইটা উত্তর আছে, ধরেন এ নাম্বারে একটা উত্তর, বি নাম্বারে সি নাম্বারে একটা উত্তর, দুইটাই কারেক্ট, তাহলে আমরা কোনটা দাগাবো? এখন এরকম কোয়েশ্চেন বিবিতে আসবে না আশা করি। আসলেও সেটা ভুল কোয়েশ্চেন, ওই ভুল কোয়েশ্চেনের জন্য সবাই অটো মার্ক পাবে, ওরকম হলে তাকাই দিয়ে আসবে। আর যদি বলি আমাদের মডেল টেস্টে এরকম কিছু হইতেছে যে সেম অপশন দুইটাতে দিছে, এটা আসলে আমাদের টাইপিস্টরা ভুল করছে।
আমাদের আলাদা টাইপিস্ট আছে, তো ওনারা হয়তো ভুল করছে জিনিসটা, তো যখন বলা হচ্ছে তখন আমরা এটা কারেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, বাট এরকম কোয়েশ্চেন আশা করি বিবিধ হবে না, যেহেতু এটা কয়েকটা মানে স্টেপ বাই স্টেপ চেক করে করে আসে, যে না তারা চেক করে করে দেয়, তো এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এরকম আসবে না আশা করি, এরকম বা জি ভাই। ভুল আনসার আছে বা আনসার নাই এরকম আসবে না আশা করি। আর ডাবল আনসার করা যাবে না, কিন্তু ধরো আমি একটা আনসার করে ফেলছি, ওটা কেটে আর ঠিক করা যাবে না, কিন্তু পরে ওটা করছো মানে ভুল ভুলই। জি ভাই, এটা জানি। আচ্ছা ভাই, রাখি। আচ্ছা, আর হ্যান্ড লো করে ফেললো। আর কারোর কোনো কোশ্চেন আছে কি এখনো পর্যন্ত যে 25 জন আছে তাদের? আর কারোর কোনো কোশ্চেন আছে? সামিয়া আর এফিন, হ্যাঁ তুমি বলো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার হচ্ছে কোয়েশ্চেন ছিল, আসলে সবাই বলতেছে যে বিউপিতে ফুল সিলেবাস থেকে আম, ভালো মানে 6-7টার মতো নাকি কোয়েশ্চেন করে, তো এখন কি আমরা ফুল সিলেবাসের কি আসলে পড়বো, আর পড়লেও কতটুকু পড়বো একটু যদি বলেন। আচ্ছা, তুমি মেবি শুরু থেকে ছিলে না, এই শুরুতে এই কোশ্চেনের আনসার আমি এর আগেও দিছি। সেটা হলো যে জি। ফুল সিলেবাস কোশ্চেনটা আসলে 6-7টা এত আসার কথা না, যতটুকু আমি জানি এতগুলো আসার কথা না। 3 থেকে 4টা বা 5টা আসবে সর্বোচ্চ, সর্বোচ্চ 5টাই ধরলাম আমি। এখন 5টা কোশ্চেনের জন্য ফিজিক্স থেকে 3টা 3টা 6টা, ম্যাথ থেকে 3 3 6টা 12টা, আর কেমিস্ট্রিতে হতো 3টা চ্যাপ্টার। এই 15-16টা চ্যাপ্টার কি এই 9 দিনে পড়া সম্ভব? সম্ভব না, মানে সম্ভব না। কোনো স্পেসিফিক যদি পার্ট থাকে যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। স্পেসিফিক পার্ট যে চ্যাপ্টারগুলো বাদ দেওয়া হয়েছে, এই চ্যাপ্টারগুলো থেকে তেমন ইম্পর্টেন্ট এবং খুব মানে খুব কেসে কোশ্চেন আসে না সাধারণত। ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, যেমন ফিজিক্সের ক্ষেত্রে একটা চ্যাপ্টার আছে যে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে একটু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, একটু কোশ্চেন আসতে পারে। আবার পড়াতে সাংগঠনিক ধর্মের কিছুটা পার্ট বাকি ছিল, বাকি সান্দ্রতার পার্ট বাকি দেওয়া বাদ দেওয়া, ওইখান থেকে জি। একটা কোশ্চেন দেখা গেলো দিয়ে দিচ্ছে, এরকম আসতে পারে। এখন কথা হইলো যে আমাদের হাতে কিন্তু আর সময় নেই এত। আর না আমি না। শর্ট সিলেবাসটাকেই তোমাদের ব্যাচ পর্যন্ত প্রেফার করতেছি। শর্ট সিলেবাস থেকেই মেজরিটি কোয়েশ্চেন আসবে। তুমি ওইগুলাকে এনশিওর করো যে না তুমি ওইগুলা থেকে কোনো ভুল করতেছো না, ওইগুলাতে তুমি কোনো ভুল করতেছো না, এটা এনশিওর করো, তোমার জন্য অনেকটাই হয়ে যাবে কাজ। জি ভাইয়া। আর ভাইয়া, যে ম্যাথ সাবজেক্টটা ওখানে যে কোয়েশ্চেন করে, হ্যাঁ, ম্যাথের কি পুরাটাই ভার্সিটি স্ট্যান্ডার্ড, নাকি আমি লাস্ট টাইম যখন এক্সাম দিয়েছিলাম তখন আমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক থেকে কিছু 2-3টা কোয়েশ্চেন পাইছিলাম যেটা বিউপিতে দিছিল, সো এখন লাস্ট ফর্মেটে এসে কি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা একটু দেখতে হবে, লাইক যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে যে যে কোশ্চেনগুলো থেকে একটু ছোট ছোট সাইজের ওইগুলো একটু দেখে যাও, ওটা ভালো। আহ, আচ্ছা ঠিক আছে। আর আর ভাইয়া, লাস্ট আরেকটা, যে অর্গানিক কেমিস্ট্রি, এটা থেকে ভাইয়া মিনিমাম কয়টা আসতে পারে? এরকম কোশ্চেন, মানে এটার প্রায়োরিটি একটু অর্গানিক বেশি। থেকে তো বেশি কোশ্চেন, ইউজুয়ালি 4-5টা কোশ্চেন অর্গানিক থেকেই আসে। অর্গানিকের জন্য ওই অ্যালিফেটিক আর অ্যারোমেটিকের পার্টটা ভালো করে দেখে যাও। অ্যালিফেটিকের পার্ট থেকে অ্যালকিন অ্যালকিন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন কার্বনিল কম্পাউন্ডের এগুলো, আর অ্যারোমেটিক থেকে ওই যে 5টা চেঞ্জেসের রিঅ্যাকশন থাকে ওইগুলো, আর সাথে হলো আমাদের ইয়েটা কি বলে বেনজিনের পার্টটা, আর হলো এইদিকে ফেনলটা দেখে যাও। আই থিঙ্ক এখান থেকে তোমরা 2-3টা কোশ্চেন পেয়ে যাবে আশা করি এই এই টপিক গুলো থেকে। ভাইয়া আরেকবার জাস্ট অ্যালিফেটিক, অ্যারোমেটিক আর অ্যালিফেটিক অ্যারোমেটিক আর ফেনলের পার্টটা দেখো। ফেনল। জি আচ্ছা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, জি। আর কারোর কোনো কি কোশ্চেন আছে? আর কেউ আছো? আর কোনো ডাউট আছে? আচ্ছা, আই থিঙ্ক তাই। তো আচ্ছা, আর জান্নাতুল ফেরদৌস তুমি আবার হাত তুলছো, আচ্ছা বলো, তুমি বলে নাও। ভাইয়া, সাপোজ ফার্স্ট কলে হচ্ছে নাম আসে না, তাহলে সেকেন্ড যে লিস্টটা ওটা প্রকাশ হতে কতদিন টাইম লাগে? 7 দিন। আনুমানিক 7 দিন? হুম। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা অনেকক্ষণ ধরে মোটামুটি কথাবার্তা বললাম, অনেকেই তোমরা কোয়েশ্চেন করছো, তোমাদের যে যে কোয়েশ্চেন গুলো ছিল, আহ, ইনশাল্লাহ আরো তোমাদের ডিমান্ডের উপর বেস করে আরো সেশন আনবো, মানে কোয়েশ্চেন থাকলে আরো সেশন আনবো, এটা নিয়ে প্যারানোর দরকার নেই। তো লাস্টে এসে আমি তোমাদেরকে একটা মানে কিছু সাজেশন দিই আর কিছু গাইডলাইন দিই, তোমরা এটা ফলো করার ট্রাই করো, আশা করি এটা তোমাদের জন্য একটু ভালো রেজাল্ট এনে দিবে। সেটা হলো, ফার্স্ট অফ অল আমাদের হাতে আর সময় আছে কয়দিন, আজকে 7 তারিখ গেল, আর হাতে আমাদের সময় আছে হলো নিয়ারলি 9 দিন।
17 তারিখ তো আমাদের এক্সাম, 17 তারিখ তো আমরা ধরতে পারতেছি না, 16 তারিখ আমরা বাদ দিই, তাহলে আর হয়তো 8 দিন আছে সময় আমাদের হাতে। 8 দিনে কি করা যায়? এই 8 দিনে তোমরা, আমি যেটা আরো আগে থেকেই বলতেছি ওই কাজটাই এখনো তোমরা করবা। যেটা হলো ফার্স্ট অফ অল কোশ্চেন ব্যাংকটা খুলো। কোশ্চেন ব্যাংকটা খুলে ওই ইয়েটা দেখো না, কি বলে, আনসার টানসার দেখো না, না দেখে কোশ্চেন দেখো, সলভ করতে থাকো, নিজের মতো সলভ করতে থাকো। সলভ করতে করতে যাও। ফার্স্ট অফ অল ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করো 3-4 দিনে, একদম ধুমায়া সলভ করো। এক্সাম যেগুলো দিচ্ছি, এক্সাম মডেল টেস্ট ব্যাচে যারা ভর্তি আছো এবং সবাই তো এক্সাম দিচ্ছে, মোটামুটি মডেল টেস্টের যে 15টা এক্সাম আছে 15টা এক্সামই দাও, 15টা এক্সামই দাও। 15টা এক্সামের সলভ শিট গুলাই প্রপারলি চেক করো। সলভ শিটে ব্যাখ্যাগুলো কিভাবে দেওয়া আছে, সলভ শিটটা একটু চেক করো। সলভ শিটটা চেক করো, তোমরা এক্সাম গুলা দাও। আর এক্সাম গুলা দেওয়ার পাশাপাশি তোমরা হলো ওই যে টপিকে, ধরো তুমি আজকে এক্সাম দিচ্ছ, এক্সাম দেওয়ার পর তুমি দেখো যে 20টা কোশ্চেনে তুমি আনসার করতে পারো না, সাপোজ এই 20টা কোশ্চেন কোন কোন টপিক থেকে আসছে, ফাইন্ড দ্যাট টপিক এন্ড ওই টপিকটা আবার পড়ো, রিভাইজ করো। রিভাইজ করো, করে ফেলে ওই টপিকের উপর কিছু প্র্যাকটিস করে ফেলো। এইভাবে করে তুমি যে কয়েকদিন আছে তুমি তোমার ব্যাকলগ গুলো আগে ফ্ল্যাশ করো। তোমার যে ব্যাকলগ গুলো আছে ওইগুলো আগে সব ক্লিয়ার কাট করো, এরপরে তুমি এক্সাম আবার দাও, আবার এক্সাম কন্টিনিউ করো। এভাবে করে দেখো তোমার এই কয়েকদিনে যেই বাগগুলো ছিল এই বাগগুলো তোমার সলভ হয়ে যাবে, এবং তোমার যে বেস্ট প্রিপারেশনটা ছিল ওই প্রিপারেশনটা তোমার অনেকটা মানে ফুলফিল হয়ে যাবে। এবার আসি শর্ট সিলেবাসের টপিকে। শর্ট সিলেবাসটা আপাতত তোমরাই পড়ো, ফুল সিলেবাসে যাওয়ার কোনো দরকার নাই। ফুল সিলেবাসটা এখন পড়া বোকামি, এখন পড়া পুরোপুরি বোকামি। ফুল সিলেবাসটা বাদ দাও, যে শর্ট সিলেবাসের প্রতি বেশি ফোকাস দাও। আর আরেকটা কাজ করো, সেটা হলো যে এখন তোমরা মোটামুটি মেন্টালি একটা মানে ডিসিশন নিয়ে নাও যে না আমি এটাই দেখাবো। এক্সাম বিফোর এক্সাম নাই তো এক্সামের দিন এটা ডিসাইড করা একটু ডিফিকাল্ট বা একটু মানে ডিফারেন্ট কেস সিনারিও ক্রিয়েট হইতে পারে। এটাতে তোমাদের দেখা গেল যে একটু এদিক ওদিক হলে চান্স মিস হয়ে যেতে পারে, বাট তোমার চান্স হওয়ার মতো ক্যাপাবিলিটি ছিল হয়তো। তো ওই ভুলটা করা যাবে না আলটিমেটলি। এখন এখন ট্রাই করো যে যেই 3টা সাবজেক্ট ফিক্স করবা করে ফেলো, করে ফেলে দেন দু একজন যারা আসো, যেরকম যারা মোটামুটি ম্যাথও ভালো পারে বায়োলজিও ভালো পারে এটা তোমরা জানো, তারা এক্সাম হলে যে ডিসিশন নাও যে যদি 15 পরে পারি তাহলে এটা দেখাবো, সেটা একটা আলাদা বিষয়। বাট যাদের আসলে বায়োলজি একদমই পারো না বা ম্যাথ একদমই পারো না, তারা এখন ওই 2টা প্রিপারেশন কন্টিনিউ করা খুবই বোকামির কাজ হবে, ওইটা করো না। ওইটা না করে তোমরা শর্টটাকেই ফোকাস দাও বেশি, ওইটার উপরেই কাজ করো। আর আরেকটা জিনিস হলো, সেটা হলো এক্সামে কাট মার্ক কত হবে না হবে এইসব বিষয় নিয়ে এত ভাই আপুর কাছে দৌড়াদৌড়ি করার দরকার নেই। এবং তোমরা অনেকেই, এবং তোমরা এখন স্বীকার করবা কিনা আমি জানি না, বাট তোমরা সবাই কম বেশি বিউপির আর পরীক্ষা দেবা, বিউপিতে পরীক্ষা দিবা, বিউপির 10টা ভাইয়ের কাছে বা 10টা আপুর কাছে যে যাও তোমরা জিজ্ঞাসা করো যে ভাই এখন এভাবে কাটমার্ক কত, কাটমার্ক কত, সবার থেকে অপিনিয়ন নাও আর কি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির জন্য ইন্ডিভিজুয়ালি অপিনিয়ন নাও, এটা ভালো। কিন্তু শেষ মুহূর্তে এসে এখন তোমাদের এই কাজটা আর করার দরকার নেই। তোমাদের জন্য যেহেতু তোমরা আমাদের আন্ডারে আসো, তোমাদের জন্য আমরা আসি, যাবতীয় ইনফরমেশন ইনশাল্লাহ আমরা তোমাদেরকে দিব, যতটুকু দরকার হয় আমরা তোমাদেরকে দিব। হ্যাঁ, আমাদের একটা ইস্যু হচ্ছিল যে আমাদের সেমিস্টার ফাইনাল চলতেছিল, সেমিস্টার ফাইনালের ভিতর আমি পার্সোনালি এত অ্যাক্টিভ থাকতে পারি নাই, তখন হয়তো তোমাদের মেসেজে রিপ্লাই দিছি, বাট আসলে সেশন নেওয়া হয় না তোমাদেরকে। আমার এক্সাম শেষ হইতে গতকালকে, and আমি আজকে এই জন্য তোমাদের জন্য আর কি সেশনটা অ্যারেঞ্জ করলাম, যে অনেকদিন তোমাদের সাথে কথা হয় না, কথাটা বলি, কথা বলা তোমাদের জন্য একটু দরকার আছে। তো তোমাদের এখন অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে মানে সবার থেকে সাজেশন নিয়ে টাইম ওয়েস্ট করার দরকার নেই, যতটুকু আমি বলতেছি তোমরা অতটুকু করো। কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করো, মডেল টেস্টটা ভালো মতো দাও, আর বারবার দাও, দরকার হয় একবার ছাড়া 2বার দাও, 3বার দাও, দিয়ে তুমি এটা চেক করো। এন্ড দেন তোমরা হলো মানে প্রবলেম গুলো সলভ করে খাতায় একটা সামারাইজ নোট করে ফেলো। এখন সামারাইজ নোট বলতে কি, তুমি একটা চ্যাপ্টার রিভাইজ শেষ করে এই বইটা বন্ধ করে খাতা ধরে লেখা শুরু করো, লিখতে লিখতে তুমি চ্যাপ্টার কি কি পারো সবগুলো লিখে ফেলো। আমি একটা ডেমো নোট সম্ভবত তোমাদের সবাইকে দিছিলাম, সেটা হয়তো আমি চ্যাপ্টার যে ইসের কাজ শক্তি ক্ষমতার একটা ডেমো নোট আমার দেওয়া ছিল। ওই চ্যাপ্টারটা আমি কিভাবে মানে একটা চ্যাপ্টার শেষ করে একটা রাফ নোট করছিলাম আমি পুরো চ্যাপ্টার ওভারভিউর উপর। তো এইভাবে করে তোমরা তোমাদের জন্য একটা প্রিপেয়ার করে ফেলো এই কয়েকদিনের ভেতর। এটা তোমাদেরকে অনেকটা হেল্প করবে, তোমাদের মেমোরি মাসলটাকে আরো সুন্দরভাবে স্ট্রং করবে। এটা তোমাদের পরীক্ষার হলে যেও অনেকটা ইফেক্টিভনেস মানে দিবে, অনেকটা কাজে আসবে আর কি এটা। ঠিক আছে। আর বিউপিতে আসলে কোয়েশ্চেন ইজি হয়, সো সবার জন্য যেরকম ইজি তোমার জন্য সেরকম ইজি। ঠিক আছে, সো ওই ইজিনেসটাকে গ্র্যাব করার ট্রাই করো, যেন কোথাও ভুল না হয়। তুমি যা পারো ওইটা তুমি পারো, ওইটা যেন ভুল না হয়। এইরকম একটা মাইন্ডসেট নিয়ে যাও এক্সাম হলে, যে আল্লাহ ভরসা সবাই বিসমিল্লাহ বলে পরীক্ষাতে শুরু করবে, দেখবে যে অনেকটাই তোমার ফেভারেবল পরীক্ষা হচ্ছে, যদি তুমি প্রপারলি আসলে পড়াশোনা করে থাকো।
প্রপারলি হার্ডওয়ার্ক গুলা করে থাকো, পড়াশোনা করে থাকো। এরপরে বাকিটা তোমরা রিজিকের উপর ছেড়ে দিবা, যে আমাদের রিজিকে যেটা আছে আমরা অতটুকুই পাবো। ঠিক আছে? তো এই ছিল আমার মোটামুটি তোমাদের জন্য কিছু কথা, সেটা হলো যে কিভাবে তোমরা পড়বা না পড়বা এবং লাস্ট মোমেন্টে আসলে মাইন্ডসেটটা কিরকম হওয়া উচিত। আমরা চান্স পাবো কি পাবো না এটা আসলে ব্যাটার করে না, তুমি চান্স পাইলেও কি না পাইলেও কি, পাইলে তোমার জন্য একটু সুবিধা হবে, তোমার জন্য ঢাকায় একটা ভালো এনভায়রনমেন্টে তুমি আসতে পারতেছো, না পাইলে তোমার আসলে তেমন কোনো মানে একটু পিছাচ্ছ আর কি, বাট তুমি আলটিমেটলি উঠে আসতে পারবা, এতটুকু আমি তোমাকে বলতে পারি। বিপিতে আসার পরে তোমার লাইফটা অনেকটা স্ট্রাগলের হয়ে যাবে, তুমি তখন টাইম পাবা না, তুমি লিটারালি দেখা যাবে যে যারা নিজেরা আসলে নিজেদের ইয়ে করে চলবা, মানে নিজেদের কস্টিং নিজেরা বের করবা, তারা দেখবা যে তারা নিজেদের ফ্যামিলির সাথে ঠিক মতো কথা বলার টাইম পাবা না। তোমরা এই ক্লাস, সিটি, নিজের পড়াশোনা, টিউশন এইসবের পিছিয়ে দৌড়াদৌড়ি করতে করতে দেখবো তোমরা নিজেদের টাইমই পাচ্ছ না। এরকম অনেক ইস্যু হবে, মেন্টালি তোমরা আনস্টেবল হয়ে পড়বে, অনেক ইস্যু হবে, অনেক রকম প্যারা যাবে সামনে। তো এইগুলো আসলে কিছুই না, সেইগুলো আসলে লাইফের পার্ট। সো চান্স পাওয়ার না পাওয়ার দ্যাট ডাজন্ট ম্যাটার, ম্যাটারটা হলো তুমি কতটুকু ইফোর্ট দিছো, তোমার ইফোর্ট ম্যাটার। তুমি যদি আজকে বেশি ইফোর্ট দিতে পারো, এই ইফোর্টটা তোমার আজকে না হলে 5 বছর পরে কাজে লাগবে, সামহাও কাজে লাগবে, তাই না? তো আসলে এখন আমি যেটা বলবো, তোমরা লাস্ট মোমেন্টে এসে নিজেদের বেস্টটা দিয়ে ট্রাই করো, রেজাল্টটা আল্লাহর উপর ছাড়ো, রিজিকের উপর ছাড়ো। ঠিক আছে? দেখবা ইনশাল্লাহ, যদি তুমি ভালো করে চেষ্টা করে থাকো, আল্লাহর কাছে ভালো করে চাও, তুমি তোমাদের নিরাশ করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আর আমি চাই যেন আমাদের ব্যাচ থেকেই মেজরিটি চান্স পাক, এবং আমি আশাও করছি যে পাবে তা, আমাদের ব্যাচ থেকে অনেকেই চান্স পাবে, এবং চান্স পেলে এটা যেমন তোমাদের জন্য গর্বের, তেমন আমাদের জন্য গর্বের। তোমরাই আমাদের এই নেক্সট ব্যাচ গুলাতে তোমরাই আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আসবে, তোমরাই আমাদের ব্যাচ গুলাতে হলো গাইডলাইন সেশন নিতে আসবে, তোমাদের থেকে আসবে। ঠিক আছে? তো সবাই ভালো করে পড়াশোনা করো, এবং সবাই মানে বেস্ট টাইমে ট্রাই করো, লাস্ট মিনিটে নার্ভাস হওয়ার দরকার নেই বা একদম হাল ছেড়ে দেওয়ার দরকার নেই, তোমার যতটুকু ক্যাপাবিলিটি আছে তুমি তোমার বেস্ট চাইতে ট্রাই করো, আর বাকিটা তোমার রিজিকের উপর ছেড়ে দাও, আল্লাহ ভরসা। ঠিক আছে? তো আজকের মিটিংটা এই পর্যন্তই। আমি আশা করবো যে তোমাদের সবার কোয়েশ্চেনের আনসার আমি দিতে পারছি। এরপরও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করে ইনবক্সে, আমি আনসার দেওয়ার ট্রাই করব। আর না হইলে হয়তো আবার 2-1 দিন বা 3 দিন পরে আমরা আরেকটা সেশন অ্যারেঞ্জ করবো, এখানেও আমরা কথাবার্তা বলবো সবগুলো বিষয়পত্র নিয়ে। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। সবাই লিভ নিতে পারো এখন।